উম, নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচনা সভায় সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি অধ্যাপক আশিস মিস্ত্রি মহাশয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আজকে যে টপিকের উপর তিনি আলোচনা করবেন, টপিকটি হলো দ্য রোল অফ মেশিন লার্নিং ইন সোশ্যাল সায়েন্স, ফ্রম ডাটা অ্যানালাইসিস টু প্রেডিক্টিভ মডেলিং। আমি অধ্যাপক আশিস মিস্ত্রি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। আহ, প্রথমেই ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে। তারা কিছুদিন আগে রিসার্চ মেথোডোলজির বিষয়ে যে সিরিজ অফ লেকচার্স এর একটা আয়োজন করেছে এবং সেই জন্যে আমাকে তারা নেমন্তন্ন করে। সেই জন্যে আহ, আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমি তখনই ভাবছিলাম যে কি ধরনের আলোচনা আজকের জন্য করা যায়। তো সব ভেবে আমার মনে হয়েছিল যে একটা নতুন কিছু, একটা বিশেষ কিছু যদি এই সিরিজ অফ লেকচার্সের মধ্যে আলোচনা করা যায়, যাতে যারা নতুন লার্নার, যারা নতুন গবেষণার বিষয়ে আহ, যাদের ইন্টারেস্ট আছে, তাদের জন্য খানিকটা সুবিধাজনক হয়। কিন্তু প্রথমেই দু তিনটে জিনিস আমাকে একটু বলে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, আমাদের এক্সপেকটেশন একটা লেকচারে যখন আমরা শুনি, আমরাও যখন একটা লেকচার শুনি, যখনই আমরা লেকচার শুনতে বসি, তখনই আমাদের একটা এক্সপেকটেশন জন্মায়। এক্সপেকটেশনটা হচ্ছে এই যে আমরা কি জানতে পারবো সেখানে, আমরা কি শিখবো সেখানে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই এখানে এই যে টাইটেল, আজকের যে আলোচনার বিষয়, দ্য রোল অফ মেশিন লার্নিং ইন সোশ্যাল সায়েন্স, ফ্রম ডেটা অ্যানালিসিস টু প্রেডিক্টিভ মডেলিং, এটা থেকেও আমাদের মগজের মধ্যে ইমিডিয়েটলি কতগুলো জিনিস চলে আসে, আমাদের কতগুলো এক্সপেকটেশনস জন্মায়। এখন সেই এক্সপেকটেশনস গুলো সবগুলো কি মিট হবে? সেই জিনিসগুলো কি আমরা এখানে আজকের আলোচনায় জানতে পারবো? এটা প্রথম প্রশ্ন। আমার উত্তর হচ্ছে না, পারবো না। তার কারণ হচ্ছে এটা এত বড়, মস্ত একটা ম্যাসিভ বিষয়। সেটা আমরা যদি মনে করি যে একটা ছোট্ট 1 ঘন্টার বক্তৃতায় জানতে পেরে যাব, সেটা মানে তখন মূর্খের স্বর্গে বাস করা হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে পারে বা কি পারপাস আমাদের সার্ভ করতে পারে? আমাদের যেটা করতে পারে সেটা হচ্ছে এটা বেসিক আউটলাইন আমাদের দিতে পারে, একটা দিশা দিতে পারে। এবং গবেষণার ক্ষেত্রে যে তিনটে প্রাইমারি কোয়েশ্চেনকে ধরে আমরা আলোচনা করি, হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ, সেখানে হোয়াট খানিকটা, হোয়াট কোয়েশ্চেনটাকে খানিকটা আমাদের আজকের লেকচার অ্যাড্রেস করতে পারবে। অর্থাৎ অনেক বেশি ডিসক্রিপটিভ একটা আলোচনা হতে পারে। সেকেন্ড যে সম্ভাবনা আছে যে ওয়াই এর যে প্রশ্নটা, এই ওয়াই এর প্রশ্নটাকে ছোঁয়ার চেষ্টা করা হতে পারে, কিন্তু সেটা যে ছোঁয়া যাবেই এর কোনো গ্যারান্টি নেই। আর থার্ড যে বিষয়টা, হাউ, এটা মস্ত বড় একটি বিষয় এবং এটার জন্য দরকার ট্রেনিং। সেটা এরকম একটা অনলাইন বক্তৃতার মাধ্যমে প্রায় অসম্ভবই বলা চলে। অনলাইন মিডিয়ামে সেই ট্রেনিং হতে পারে, কিন্তু অনলাইন বক্তৃতার মধ্য দিয়ে 1 ঘন্টার মধ্যে সেই ট্রেনিং দিয়ে ফেলা যাবে, এ দাবি করা এগেইন ইজ ভেরি, মতলব এমন একটা এরকম দাবি মানে আমার পক্ষে অন্তত করা সম্ভব না। তো আমরা যদি মূল আলোচনার মধ্যে এবার ঢুকবার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে এই যে মেশিন লার্নিং, এই বস্তুটি কি। মেশিন লার্নিং, হঠাৎ করে মেশিন লার্নিং নিয়ে আমরা কথা বলতে, বার্তা বলতে শুরু করলাম কেন, কোন সময় থেকে বললাম কি, এবং তার ইমিডিয়েট ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের সমাজ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে। এই এই বিষয়টা আমাদের প্রথমে বুঝে নেওয়া দরকার। সেকেন্ডলি, মেশিন লার্নিং কোনো একটা টেকনোলজি, কোনো একটা ইনোভেশন, কোনো একটা ডিসকভারি যখন প্রথমবার আসে, তখন যে প্রশ্নটা ইমিডিয়েটলি আমাদের কাছে ফ্ল্যাগড হয় সেটা হচ্ছে যে কোনটাকে সে রিপ্লেস করতে চলেছে। সো কোন মেথড, টেকনিক্স, টুলস, সেগুলিকে
এ রিপ্লেস করতে চলেছে, অর্থাৎ এই কিসের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে। তাহলে সেইটা আমাকে বুঝতে হবে, প্রাইমারি রিপ্লেসমেন্ট কার, কিসের অল্টারনেটিভ হিসেবে এই ইনোভেশন। সোশ্যাল সায়েন্সে এটা যদি আমরা ধরতে পারি, তাহলেই আমরা এর ইউসেজ এবং এটাকে আমরা কেমন করে ব্যবহার করতে পারি সেটা আমরা আলোচনা করতে পারি। তার আগে যে জিনিসটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে যখনই আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব কথাবার্তা শুনি, তখন আমাদের এই একদল স্কলার তারা মনে করি, যারা এক লম্বা সময়ের অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা এটা বলবার চেষ্টা করে যে মানে একটা রিয়াকশন ইমিডিয়েটলি আসে, আমরা দেখেছি সেটা। সেটা হচ্ছে যে এই টেকনোলজিগুলো সম্ভবত খুব ডিস্ট্রাকটিভ, এই ইনোভেশনগুলো সম্ভবত খুব ডিস্ট্রাকটিভ এবং খুব মুশকিল সৃষ্টি করে, বিশেষ করে এথিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলার চেষ্টা করেন যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। ফলে অলওয়েজ আমরা এইভাবে প্রাইমারিলি শুরু করি, আমরা একটা প্রতিবাদ বা অ্যান্টিথিসিস, ইমিডিয়েট একটা এথিক্যাল কনসিডারেশন এর কোয়েশ্চেন তুলে আমরা একটা অ্যান্টিথিসিস নির্মাণের চেষ্টা করি। কিন্তু ভেবে দেখলে দেখা যাবে যে হিস্ট্রি টেলস আস কি যখনই কোনো ইনোভেশন হয়েছে, সেই ইনোভেশন আমাদের হিউম্যানিটি সেই ইনোভেশনকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অ্যাডাপ্ট করেছে, এবং সেই অ্যাডাপ্টেশন কিন্তু পরবর্তীকালে আমাদের জন্য প্রোগ্রেসিভ, অনেক ক্ষেত্রেই প্রোগ্রেসিভ হয়েছে, অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ হয়েছে। এখন মুশকিল হচ্ছে কোনো টেকনোলজি সেটাকে অন্ধভাবে নেওয়া, কোনো ইনোভেশনকে অন্ধভাবে নেওয়াও যেমন ঠিক নয়, আবার তেমনি ভাবে কোনো টেকনোলজি বা ইনোভেশনকে ইমিডিয়েটলি ডিসরাপ্ট করা সেটাও ঠিক নয়। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার যে ইম্প্যাক্ট, বা মেশিন লার্নিং তার যে ইম্প্যাক্ট ইন ডিফারেন্ট ফিল্ডস, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে কাজটা, যে এই ইনোভেশনকে আমরা কোন কাজে কিভাবে লাগাবো। তো ফলে এই জায়গার থেকে আমরা এই যে বেসিক প্রেমাইসিস, তার মধ্যে থেকে আমি আমার আলোচনাটাকে এবার সরাসরি নিয়ে যাচ্ছি সমাজ বিজ্ঞানের আলোচনার মধ্যে, যে আমরা কি করব। রিসার্চ মেথডোলজিতে আমরা যেভাবে আমরা ট্রেইনড হয়েছি বা ট্রেইনড হওয়ার চেষ্টা করছি, সেখানে যে কনভেনশনাল পদ্ধতিগুলি রয়েছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করেই আমরা একটা আমার গবেষণার কাজ চালাচ্ছি। এবং সেখানেও একটি প্রতিবাদের প্রশ্ন আছে, যেরকম আদৌ কি এই রিসার্চ মেথডোলজি জানার প্রয়োজন আছে। একদল সমাজবিজ্ঞানী, একদল স্কলার তারা মনে করেন যে রিসার্চ মেথডোলজি এত ঘটা করে পড়ার কোনো কারণ নেই, এবং বিদেশে এইরকম একটা হাওয়াও আছে, এরকম একটা ওয়েব আছে যেখানে বলা হচ্ছে অ্যান্টি মেথড, অর্থাৎ মেথড জানতেই হবে, মেথড ইউজ করতেই হবে, আমি মেথডের বিরুদ্ধে, অর্থাৎ একটা অ্যান্টি মেথড একটা ক্যাম্পেইনিং স্কলারদের মধ্যে কিন্তু আছে। ফলে সেটা যেরকম একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। আমরা একটা ফেনোমেনা লক্ষ্য করি বর্তমানে, সেটা হচ্ছে যে যেরকম কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রিসার্চ টুলস গুলো রয়েছে, এবং ইনফ্যাক্ট এই যে আইসিটির ব্যবহার আমরা দেখতে পারি ওয়াইডলি, যেরকম সফটওয়্যার লাইক আগের যেরকম এক্সেল বা এখন এসপিএসএস এর মতো যে সফটওয়্যার, তার ব্যবহার আমরা দেখতে পাই, এবং সেই যে পদ্ধতি তার মধ্য দিয়ে আমরা ইনফারেন্স ড্র করার চেষ্টা করি। এখন কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে পদ্ধতিটা মূলত রয়ে গেছে ম্যানুয়াল, কিন্তু সেখানেও দেখছি রিসেন্টলি একটা বদল। বেশ কিছু বছর ধরে আমরা দেখলাম নতুন সফটওয়্যার সেখানে আসছে, যেরকম আমরা লক্ষ্য করছি যে ইদানিং কালে একাধিক সফটওয়্যার নির্মিত হয়েছে। ইভেন এসপিএসএস, যেটা কিনা মূলত তৈরি কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, সেই সফটওয়্যারকেও আমরা ব্যবহার করছি কোয়ালিটেটিভ রিসার্চের জন্য, এবং সেই অনুযায়ী আমরা কোডিফাই করছি। আমাদের যে ভাবনা ছিল, যেমন 1950s যখন বিহেভিয়ারাল রেভলিউশন হয়, তখন আমাদের একটা ভাবনা ছিল যে কোন ডিসিপ্লিনগুলি এর দ্বারা ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্টেড মানে তার উপর ইম্প্যাক্টটা পড়বে ওই সময় ইমিডিয়েটলি। তো পলিটিক্যাল সায়েন্স ওয়াজ সামথিং যেখানে ইম্প্যাক্ট অনেকটা কম ছিল, কারণ যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য ডিসিপ্লিনের সঙ্গে, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি থেকে। কিন্তু দেখা গেল যে কারণ আমাদের তারপরেই একটা আমরা জানি যে পোস্ট বিহেভিয়ারালিজমের একটা ওয়েভ এলো, এবং আমরা দেখলাম যে সাইমালটেনিয়াসলি আমরা ওই যে ইন্ডাকটিভ রিসার্চের কথা
বলা হলো, এবং পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স করে গড়ে তোলার একটা চেষ্টা করা হলো, তার আমরা একটা প্রতিবাদ করে গেছি এবং আমরা সেই ডিডাকটিভ লজিককে ধরে আমরা রিসার্চ চালিয়ে গেছি। কিন্তু এবার যে রেভলিউশনটা হয়েছে সেই রেভলিউশনটা ভয়ঙ্কর, কারণ সেখানে প্রাইমারিলি আমাদের যে যে বস্তুটিকে ঘিরে আমাদের আলোচনা আবর্তিত হয়েছিল সেটা হচ্ছে যে যদি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকে যাই, যদি আমরা সবকিছু ইন্ডাকটিভ রিসার্চের কথা ভাবি, তাহলে আমাদের যে জিনিসটাকে এনশিওর করতে হবে, উই নিড টু মেক শিওর দ্যাট এভরিথিং ইজ কোয়ান্টিফায়েবল, মেজারেবল, অর্থাৎ কোয়ান্টিফাই করতে পারা, স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেবল হওয়া, এটা খুব জরুরি। যতক্ষণ আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেবল না করে তুলছি কোনো কিছুকে, ততক্ষণ আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে পারবো না। কিন্তু এখন যেটা হলো, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে এখন কিন্তু প্রতিটি বিষয় কোয়ান্টিফাইবল করা সম্ভব। এবার যদি আমরা প্রতিটি বিষয় কোয়ান্টিফাই করতে পারি, তাহলে কোয়ালিটেটিভ রিসার্চের হবেটা কি? এখন ফলে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা সাংঘাতিক রকমের সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বলে কোয়ালিটেটিভ রিসার্চ থাকবে না? থাকবে। কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে কেমন করে? কোয়ালিটেটিভ রিসার্চ হবে কোয়ান্টিটেটিভ টেকনিকস গুলিকে ব্যবহার করে। সেটা কেমন করে হবে সেইটা আজকে আমরা অনেকটা কথাবার্তা বলবো, এবং মেশিন লার্নিং আমাদের সেই কাজটা করে দিয়েছে। এখন সেটা সুবিধাজনক অসুবিধাজনক সেটার একটা আলোচনা তো থাকতেই পারে, সেটা সেই আলোচনায় আমরা আসবো। কিন্তু মূলত আমি এই জায়গার থেকে ধরবার চেষ্টা করছি যে এই রোল অফ মেশিন লার্নিং ইন সোশ্যাল সায়েন্সেস। আমরা এই পুরো আলোচনায় ঢোকার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে মেশিন লার্নিং নিয়ে এত কথা বলছি আমরা, এই মেশিন লার্নিং জিনিসটা কি, কিভাবে কাজ করে, সোশ্যাল সায়েন্সে বেসিক্যালি তার এন্ট্রিটা কিভাবে হলো। তো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে ফান্ডামেন্টালস অফ মেশিন লার্নিং এখানে আমরা যদি প্রথমে এই বিষয়টাকে একটু বুঝে নেবার চেষ্টা করি, তার আগে কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স। আমি যতক্ষণ না বেসিক স্ট্যাটিস্টিক্সটা বুঝবো, ততক্ষণ আমি বুঝবো না। কারণ এর আগেই আমি বলেছিলাম যে মেশিন লার্নিং এলো কেন, তার প্রিমাইসেসটা কি, আমার মেশিন লার্নিং কোন কাজটা আসান করে দেয়, কোন কাজটা সহজ করে দেয়, সেটা আমাকে বুঝতে হবে। তো স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স যেটা আমরা ইউজ করি, কিসের কারণে স্ট্যাটিস্টিক্স জানা প্রয়োজন? না, ডেটা অ্যানালিসিসের কারণে। কেমন ডেটা অ্যানালিসিস? প্রাইমারিলি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিসের কাজে আমরা জানি রিসার্চের ক্ষেত্রে রিসার্চ ডিজাইনের অন্তর্গত যে তিনটে বড় ফেজ, এক নম্বর হচ্ছে ডেটা কালেকশন, পরেরটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন, এবং থার্ডটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। এবং ফাইনালি এখান থেকে ইনফারেন্স ড্র করতে হয় ডেটা অ্যানালিসিসের মধ্য দিয়ে। তাহলে এই যে স্টেজগুলি, সেখানে ডেটা অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম ডেটা কালেকশন ইজ ইম্পর্টেন্ট, তেমনি ডেটা অ্যানালিসিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ডেটা কালেকশন এর সময় আমাদের নানান ব্যবস্থা আছে, যেমন আমরা স্যাম্পলিং শিখেছি, সেখান থেকে ডেটা অ্যানালিসিস করছি, এই ডেটা কালেকশন করছি। এবার সেই ডেটাগুলোর মধ্যে আমরা দেখবো যে তার ভ্যালিডিটি, ভ্যালিড ডেটা কোনটা। করার পর ডেটা প্রেজেন্টেশন প্রপারলি হয়ে যাওয়ার পর শুরু হচ্ছে যে ফেজটা, সেই ফেজটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স রিসার্চে অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্ট ফেললো এই মেশিন লার্নিং, এবং সেটা আমি কতগুলি একদম রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে, চার্ট দিয়ে আমি দেখিয়ে দেবো যাতে সুবিধা হয়। এই ডেসক্রিপ্ট আমরা যদি একটু বুঝতে চাই যে স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স যেটার মাধ্যমে আমরা ডেটা অ্যানালিসিস করি কোয়ান্টিটেটিভ রিসার্চ মূলত, কিন্তু সেটা যে কোয়ালিটেটিভ রিসার্চে করা যায় না তা নয়। কোয়ালিটেটিভ রিসার্চে করা যায় না। কোয়ালিটেটিভ রিসার্চের জন্য ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে এনভিভো সফটওয়্যার দিয়ে আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমরা দেখবো যে এনভিভো 14 দিনের ফ্রি ট্রায়াল পাওয়া যায়, তারপরে সেটা লাইসেন্স কিনতে হবে, সেভাবে ইউজ করে না। সেখান থেকে আমরা কোয়ালিটেটিভ ডেটাকে কোড করে
কোড বলা হয় না, ওখানে নোট বলা হয়, নোটস, NODES। সেটা করে আমরা সেখান থেকে ইনফারেন্স ড্র করতে পারি, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি জানতে পারি। হ্যাঁ, তো আমরা সেখান থেকে অনেক কিছু করা যায়, যত ডেটা অ্যানালিসিস। কিন্তু সেই টেকনিকগুলো বেসিক্যালি আমি আবারও বলছি, যখন আমরা কোড করছি, কোডিফাই করছি, বা যেখানে ওখানে নোটস বলা হয়, দেয়ার আর আদার সফটওয়্যারস অলসো। আমি তার লিস্ট দিয়ে দিচ্ছি যেগুলো আমরা ইউজ করে থাকি, আমি অন্তত ইউজ করে থাকি, অন্তত 7-8টা তো আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। কিন্তু এই সফটওয়্যারগুলোতে আমরা যখন ডেটাটাকে এন্ট্রি করছি, সেই এন্ট্রি করার পর তার যে রেজাল্ট, তার যে অ্যানালিটিক্যাল ফর্ম আমরা পাচ্ছি, সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ। অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চের জন্য এই সফটওয়্যারগুলো ডেডিকেটেড, বাট দ্য রেসপন্সেস দ্যাট আর বিং জেনারেটেড আর ইন কোয়ান্টিটেটিভ ফর্ম। তাহলে আমরা সেটা দিয়ে করবো কি? আমাদের রিসার্চটা তো কোয়ালিটেটিভ। আমরা পরে আবার সেটাকে ডিকোড করি। ডিকোড করা মানে সেই কোয়ান্টিটেটিভ ডেটাটাকে আবার কোয়ালিটেটিভ ডেটাতে নিয়ে আসে। দেয়ার আর সার্টেন টেকনিক্স। ফলে প্রথমে কোয়ালিটেটিভ ডেটাকে সিস্টেমে এন্ট্রি করানো হয়, সিস্টেম ওটাকে কোয়ান্টিফাই করে, তারপর সিস্টেম তাকে একটা কোয়ান্টিটেটিভ রেসপন্স জেনারেট করে, বা অ্যানালিসিস, সেটা চার্টস হতে পারে, ডায়াগ্রামস হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ, রাইট, বিভিন্নভাবে। এবং সেইটা আমরা আবার পুনরায় কোয়ালিটেটিভলি, মানে সেখান থেকে আবার সেটাকে কোড করে কোয়ালিটেটিভ ডেটায় পরিণত করে আমাদের ইনফারেন্সগুলো আমরা আমাদের রিসার্চ পেপারে লিখি। তাহলে সফটওয়্যার, সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চের হোক বা কোয়ালিটেটিভ রিসার্চের হোক, যে কোনো সফটওয়্যার সে কাজ করতে পারে কেবলমাত্র স্ট্যাটিস্টিক্যালি। সে নন স্ট্যাটিস্টিক্যালি কোয়ালিটেটিভ রেসপন্সের ভিত্তিতে কাজ করে না। সে কোড করে কাজ করে আবার তোমায় সেই ফর্মেই ডেটাটা দেয়, আবার আমাদেরকে সেটাকে ডিকোড করতে হয়, এভাবেই কাজ করে। কিন্তু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এর মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স। ফলে বেসিক স্ট্যাটিস্টিক্স এর বোধ যদি আমার না থাকে, তাহলে আমি মেশিন লার্নিং এর এমও বুঝতে পারবো। কারণ আমি আগেই বললাম, এই বেসিক স্ট্যাটিস্টিক্স যেটা আমাদের, মানে পলিটিক্যাল সায়েন্স, অনেকেই মজা করে বলে যে পলিটিক্যাল সায়েন্স পড়েছো কেন? স্যার পলিটিক্যাল সায়েন্স পড়েছি কারণ অঙ্ক পারি না তাই। অঙ্ক পারলে তো পলিটিক্যাল সায়েন্স স্যার পড়তাম না। এখন আমার মতো কিছু জন আছে যাদের আমরা হয়তো, মানে সবার সামনেই এটা পাবলিকলি বলছি, যে পলিটিক্যাল সায়েন্স পড়ার কথা হয়তো গোড়াতে ভাবিনি। যেরকম আমার ক্ষেত্রে, আমি এইচএসে আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স। তো যেটা হয়েছে, তারপরে যেহেতু আমি সেখান থেকে, এবং পলিটিক্যাল সায়েন্স, তারপরে যখন আমি পলিটিক্যাল সায়েন্সই পড়লাম ফাইনালি, তো তখন থেকে আর ম্যাথামেটিক্সটা ছিল না। কিন্তু হায়ার সেকেন্ডারি অবধি যেহেতু ম্যাথামেটিক্স পড়েছি, ফলে পরবর্তীকালে এই ম্যাথামেটিক্যাল বিষয়গুলো, স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো সঙ্গে পরিচিত হতে অনেকটা সুবিধে হয়েছে। এবং সেই সুবিধের ফায়দা নিয়ে আমি তোমাদেরকে একটা বেসিক স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে, তার একটা অত্যন্ত বেসিক সাদামাটা একটা ধারণা দিচ্ছি, তাহলে আমি আমার মূল বক্তব্যে ঢুকতে পারি। যেরকম আমি এখানে এই আমার স্লাইডের মধ্যেই খানিকটা বলার চেষ্টা করছি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে কাজে লাগে। সেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা করিটা কি? কারণ যদি আমরা প্রথমেই বুঝি তাহলে দু ধরনের স্ট্যাটিস্টিক্সকে একটু বুঝে নেওয়া দরকার। নাম্বার 1 ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড নাম্বার 2 ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি? এটা হচ্ছে, আমরা কোনো একটা ডেটা সেট নিশ্চয়ই আমরা বুঝি, ডেটা আমরা নিশ্চয়ই বুঝি, এবং ডেটা সেট, সেই ডেটা সেটকে আমরা কি করি, তার যে ফিচার্স গুলো, তার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে ডিসক্রাইব করার কাজে যে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়, তাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলা হয়। একদম সাদা বাংলায় এটা হচ্ছে যে descriptive statistics basically summarize and describe the main features of a data set. এবং it provides a simple summary about sample and measures, right? একটা যে কোনো স্যাম্পল কোথাও থেকে কালেক্ট করেছে, তার যে এন্টায়ার ডেটা, সেটা সম্বন্ধে একটা সামারি দেওয়ার চেষ্টা করি। সেটা কেমন করে করি? এই টেকনিকগুলোর মধ্যে দিয়ে করি। যেমন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করি ওখানে, মিন, মিডিয়ান, মোড, এগুলো ইজি জিনিস স্ট্যাটিস্টিক্সে, যে কোনো সবাই জানে। দেন যেটা করি সেটা হচ্ছে মেজার অফ ভেরিয়েবিলিটি। সেখানে কি কি থাকে? রেঞ্জ, একটা ডেটার রেঞ্জ কত থেকে কত অবধি,
যেরকম বয়সের রেঞ্জ 0 to সে 16 to এই রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, হ্যাঁ এগুলো আমরা করি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তারপরে যে বিষয়টা আসে সেখানে টেবলস, হিস্টোগ্রামস, বার চার্ট, হ্যাঁ এগুলোর মাধ্যমে আমরা করে থাকি। ক্রস ট্যাবুলেশন আরেকটা টাইপ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের। এখানে কি করি, মানে এই যে টেবিলগুলো এখানে পাওয়া যায় টেবিল, সেই টেবিলগুলো কি করে, ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। আচ্ছা ভেরিয়েবলস এর সম্বন্ধে আমরা একটু বলে নিই। ভেরিয়েবলস আমরা নিশ্চয়ই জানি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করে, ইট ইজ ডিপেন্ডেন্ট অন সামথিং। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তো আমরা এই যে বেসিক টু টাইপস অফ ভেরিয়েবলস, এছাড়াও ভেরিয়েবল আছে, এক্সট্রানিউমাস ভেরিয়েবল আছে, রাইট, ইন্টারডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। কিন্তু আমাদের যে বেসিক্যালি এই দুটো ভেরিয়েবলকে চিনে নিতে হবে আমাদের গবেষণায়, সে কোয়ালিটেটিভ রিসার্চ হোক, কোয়ান্টিটেটিভ রিসার্চ হোক, যাই হোক। তো এই যে একাধিক ভেরিয়েবলের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বোঝানোর জন্য আমরা ক্রস ট্যাবুলেশন ব্যবহার করে থাকি। এবার যে বিষয়টা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা কেন ব্যবহার করি, কোন অ্যানালিসিসের কাজে ব্যবহার করি? প্রথমত হাইপোথিসিস টেস্টিং এ ব্যবহার করি। হাইপোথিসিস টেস্টিং কি জিনিস, বস্তুটি গবেষণার ক্ষেত্রে আমি একটা জিনিস আজকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা যে বিভিন্ন রিসার্চ ডিজাইন ব্যবহার করে থাকি, আমরা একটা সবসময় চিন্তার মধ্যে পড়ে যাই যে রিসার্চ কোয়েশ্চেন হবে যখন রিসার্চ প্রপোজাল লিখি, নাকি হাইপোথিসিস করবো। আমরা রিসার্চ ডিজাইন সম্বন্ধে খুব একটা অবগত না থাকার কারণে এই সমস্যা হয়। এই যে হাইপোথিসিস টেস্টিং, এটা একটা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এটা একটা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। আমরা এম্পিরিক্যাল রিসার্চ যখন করি তখন আমাদের অ্যাপ্রোচ ডিডাকটিভ হতে পারে, ইন্ডাকটিভ হতে পারে। যদি ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হয় এবং সেক্ষেত্রে আমরা একটা বটম আপ অ্যাপ্রোচ, যেহেতু ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, এবং সেখানে আমরা কি করি, যে যে বেসিক আমাদের আলোচনা, সেই বেসিক আলোচনার ভিত্তিতে আমরা, মানে বেসিক আলোচনা বলতে আমাদের যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, তার ভিত্তিতে আমরা রিসার্চ, তার ভিত্তিতে যে লিটারেচার রিভিউ করি এবং তার ভিত্তিতে যে রিসার্চ গ্যাপ আমরাকে আইডেন্টিফাই করি, সেই রিসার্চ গ্যাপের উপর ভিত্তি করে আমরা হাইপোথিসিস তৈরি করি। হাইপোথিসিস হচ্ছে বেসিক্যালি অ্যাজাম্পশন অ্যাবাউট দি রিজাল্টস, অর্থাৎ পসিবল রিজাল্টস বা প্রবাবল রিজাল্টস। আমার যে ইনকোয়ারি, আমার যে রিসার্চ, সেই রিসার্চের যে পসিবল আউটকাম, সেটার বিষয়ে একটা অ্যাজাম্পশন অ্যাবাউট দি প্রবাবল রেজাল্ট অফ দি স্টাডি, সেইটাই হাইপোথিসিস। এবং সেখানে আমরা জানি নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস ইত্যাদি থাকে। আমি এই আলোচনাকে সুদীর্ঘ করছি না, কিন্তু হাইপোথিসিসকে টেস্ট করি আমরা রিসার্চ, যে whether the hypothesis is null or we need alternate hypothesis। অর্থাৎ এইখানে আমরা হাইপোথিসিস টেস্টিং কেমন করে করি? There are several techniques in quantitative research, যেমন টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, অ্যানোভা, রাইট, এফ টেস্ট। এই টেস্টগুলোর মধ্য দিয়ে আমরা কি করি, whether there are enough evidence to reject the null hypothesis। একটু আগে যে নাল হাইপোথিসিসের কথা বললাম, সেই নাল হাইপোথিসিসটা কি গৃহীত হবে না রিজেক্টেড হবে, সেটাকে আমরা ডিটারমাইন করি, সেটাকে আমরা নির্ধারণ করি এই টেস্টগুলো করে, এই ডেটা অ্যানালিসিস মানে টেকনিকগুলো ব্যবহার করে, অর্থাৎ টেস্টগুলো করে, যেরকম টি টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা, কাই স্কোয়ার টেস্ট এটসেট্রা। সেকেন্ড যে জিনিসটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা করি সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভালস। একটু বুঝতে অসুবিধা, এটা মানে কিছুই না, রেঞ্জ অফ ভ্যালুজ দ্যাট ইজ লাইকলি টু কন্টেইন দি পপুলেশন প্যারামিটার উইথ দ্য সার্টেন লেভেল অফ কনফিডেন্স। এই যে লেভেল অফ কনফিডেন্স, সেটাই হচ্ছে এখানে মেজারেবল বিষয়। থার্ড যেটা করি সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস। এগুলো নিয়ে অনেকক্ষণ মানে এটা শিখিয়ে দেওয়া যায়, কিন্তু এইখানে তাহলে আমি মূল জায়গায় যেতেই পারবো না। রিগ্রেশন অ্যানালিসিস আমরা কি করি, যে ধরুন এখানে যেসব টেকনিক ব্যবহার হয়, যেরকম লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, হ্যাঁ, বা পলিনর্মাল রিগ্রেশন, এগুলো মোটামুটি ব্যবহার করা হয়। আমরা যদি এগুলো নিয়ে আরো ডিটেলস জানতে চাই তাহলে এটা স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে যে রিগ্রেশন অ্যানালিসিস, বাট সেটা বোঝানো ইজ ভেরি ডিফিকাল্ট এইটুকু সময়, কারণ এগুলোর জন্য একটা স্পেসিফিক ট্রেনিং দরকার। আমি করে দেখিয়ে দিচ্ছি, আমার সফটওয়্যারে আমি করে দেখিয়ে দিচ্ছি, বা খাতায় কলমে আমি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে বলো। আর একটা যেটা অ্যানোভা বললাম, অ্যানোভা হচ্ছে অ্যানালিসিস অফ ভেরিয়েন্স। রিসার্চে যেরকম একটু আগে বললাম ভেরিয়েবল, ভেরিয়েবিলিটি,
তেমনি ভেরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি করা হয়? ইট ইউজ টু কম্পেয়ার দ্য মিনস। ভেরিয়েন্স মানে কি? আমরা মিনস, দুটো মিনসের কম্প্যারিজনকে বোঝায়। মিন একটু আগেই বললাম, মিন মেডিয়ান। তো ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অ্যামং 3 or more groups to see at least one of them, whether one of them at least is significantly different. তিনটে যে পৃথক গ্রুপ এ ভাগ করলাম আমরা, সেই তিনটে গ্রুপের যে মিন বা অ্যাভারেজ, যদিও অ্যাভারেজ এবং মিনের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেইটা মধ্যে কোনো একটা কি সিগনিফিকেন্টলি ডিফারেন্স। এই যে আমরা হাইপোথিসিস টেস্টিং নিয়ে এত কথা বললাম, হাইপোথিসিস টেস্টিং বেসিক্যালি কি করে, সেখানে আমরা কি বুঝি? হাইপোথিসিসের মধ্যে যে ভেরিয়েবলস গুলো থাকে, আমরা সেটা এটাই যাচাই করার চেষ্টা করি যে সেটা সিগনিফিকেন্টলি যে কোরিলেশন তার মধ্যে রয়েছে, সেই কোরিলেশনটা কি সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্ট নয়। নাও হাউ টু ডিটারমিন দিস সিগনিফিকেন্স, সিগনিফিকেন্সকে কেমন করে বুঝবো? সেই জন্যই আমার স্ট্যাটিস্টিক্যাল মডেল। এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মডেল বোঝা, যেমন আমরা যদি বলি 2 আর 3 এর মধ্যে পার্থক্য কি, কেউ বলবে 1 হচ্ছে পার্থক্য, 2 plus 1 equals to 3. Now the question is whether this difference is significant or not. এটা যদি আমি প্রশ্ন করি 2 এবং 3 এর মধ্যে যে পার্থক্য সেটা কি সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্ট নয়, তাহলে আমাকে কিন্তু নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে হবে না, স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করতে হবে, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এছাড়া আমাদের যে বেসিক স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করি, তার মধ্যে যেন মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিস করা হয়, যেখানে অনেকগুলো জিনিস থাকে, যেমন এর কতগুলো প্রিন্সিপাল কম্পোনেন্টস আছে মাল্টিভ্যারিয়েন্ট অ্যানালিসিসের। যেরকম কি হয় যে একটা ডেটা, সেই ডেটার মানে যে ডাইমেনশনালিটি, একটা ডেটার তো ম্যাসিভ ডাইমেনশন থাকতে পারে, সেটাকে রিডিউস করা যায় এবং তার ভেরিয়েশনস গুলোকে রেখে, যেরকম অনেক ক্ষেত্রে যেমন ইন্ডিয়া নিয়ে কোনো একটা কাজ করছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করাতে গেলে একটা ম্যাসিভ ডেটা দরকার, কিন্তু সেই ডেটাকে নিয়ে পুরো ঘেটে কাজ করা তো সম্ভব নয়। তো সেইটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ট্রিম করে ফেলতে পারি এবং তার যে মূল ভ্যারিয়েন্স গুলো সেগুলোকে করে সেগুলোকে রেখে দিয়েই সেটাকে কমাতে পারি। দেন ফ্যাক্টর অ্যানালিসিস করতে পারি। ফ্যাক্টর অ্যানালিসিস কি করে? এটা আইডেন্টিফাইজ আন্ডারলাইং রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, যে দুটো ভেরিয়েবলের মধ্যেকার যে সম্পর্ক সেইটাকে বোঝানোর জন্য ফ্যাক্টর অ্যানালিসিস করা হয়। ক্লাস্টার অ্যানালিসিস হতে পারে। এটা কি করে? এটা করে যে সিমিলারিটি, দুটো ক্লাস্টারের মধ্যে ডেটা, আমরা যে স্যাম্পলিং এ শিখেছি ক্লাস্টার, সেই যে দুটো ক্লাস্টার তার মধ্যে যে সিমিলারিটি, সেইটাকে আমরা ভাগ করতে পারি। দেন ডিসক্রিমিনেন্ট অ্যানালিসিস, এটা ডেটাকে অনেকগুলো ক্লাসিফাই করে, ডেটাতে অনেকগুলো তো ভাগ করে, যেরকম আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিসার্চের ব্যবহার অনেক ক্ষেত্রে করি। সেটা কোয়ালিটেটিভ রিসার্চে আমরা অনেক পড়লাম, অনেক বই পড়লাম, এবং আমরা যারা পিএইচডিতে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই একদম সে সামারাইজ ওয়েতে লিখে যায়, সে পরপর সামারি বানায় যে আমি ওই বইয়েতে এই পেয়েছি, ওই পেয়েছি, সেই পেয়েছি, এভাবে করতে নেই। লিটারেচার রিভিউতে ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি 50টা বই পড়েছি বা 50টা মেটেরিয়াল পড়েছি, রিসার্চ মেটেরিয়াল, কিন্তু এই 50টা রিসার্চ কত ধরনের? আমরা এই যে ডিসক্রিমিনেন্ট অ্যানালিসিস যদি প্রপার কোডিং এর সাথে করি, তাহলে দেখা গেল এই 50টা অ্যাকচুয়ালি দুটো মানে মেইন ক্যাটাগরি এবং 4টে সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই যে ক্যাটেগরাইজেশন, সেটা এটা করে দিতে পারে। তো যাই হোক, এরপর যেটা আমরা আমার বলতে হবে সেটা হচ্ছে টাইম সিরিজ। টাইম সিরিজ অ্যানালিসিস এখানে দু রকমের জেনারেলি করি। একটা হচ্ছে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ, এবং সেকেন্ড হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথনিং, এন্ড থার্ড হচ্ছে সিজনাল ডিকম্পোজিশন। এই তিনটে টেকনিক। আমার এখন সময় নেই, আমি খুব ফাস্ট আমাকে যেতে হবে, নাহলে মেশিন লার্নিং অব্দি পৌঁছতে পারবো না। Then Bayesian analysis is another kind of statistical technique we use, যেটাকে আমরা Bayesian inference বলে থাকি। যখন আমরা কি করি, it updates the probability of hypothesis as more evidence or information becomes available. এমন সময় কি হয় যে আমরা একটা রিসার্চ করলাম, কিন্তু পরে দেখা গেল আরো এভিডেন্স আমরা পাচ্ছি, সেইটা দিয়ে আমরা Bayesian inference ড্র করতে পারি। বা এই যে মার্কভ চেইন, মন্টে কার্লো, এটা ক্লাস অফ অ্যালগোরিথম, যেটা কি করে না, একটা স্যাম্পল ফর্ম অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে বেসড অন দি কনস্ট্রাক্টিং মার্কভ চেইন, রাইট? এগুলো খুব ডিফিকাল্ট ব্যাপার, এত অল্পতে বোঝা যাবে না।
এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস ইজ অ্যানাদার সেটা, এটা আমি আর বলছি না যেহেতু এটা আমাদের অনেকক্ষণ সময়ের ব্যাপার। এবার আমরা সরাসরি চলে আসি যে বেসিক্স অফ মেশিন লার্নিং। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স আমরা এতক্ষণ কষ্ট করে শুনলাম, দেখলাম, এখন মুশকিল হচ্ছে ইটস নট এভরিবডিজ কাপ অফ টি। সবার পক্ষে তো আর বেসিক স্ট্যাটিস্টিক্সটা পুরোপুরি জেনে ফেলা সম্ভব না, ইটস ভেরি ডিফিকাল্ট। সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু অনেকেরই মাথা ঝিমঝিম করতে শুরু করে দিয়েছে যে না এত কিছু আমি কি করে করবো, এবং এগুলো প্র্যাকটিক্যালি না করলে হয় না। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, আমি অনেক বছর আগের কথা, 13 বছর আগের কথা, তখন সদ্য সদ্য চাকরি পেয়েছি, এবং তখন বোধহয় একটা গাড়ি কিনেছি সঙ্গে সঙ্গে, কিন্তু গাড়ি তো কখনো চালাইনি তার আগে। একটা বাড়ির সামনে 4 হুইলারটা রাখা আছে, এখন বারবার মন চাইছে সকালবেলায় কিনে এই বিকেল বেলায় কিনে এনে রেখেছি, পরের দিন সকালে যে এই গিয়ে একটু চালাই, এখন চালাবো কেমন করে। ইতিমধ্যে তখন ইউটিউবের এত ছিল না, এবং তখন আমি ওই ম্যানুয়ালটা পড়লাম সারা রাত, সারাক্ষণ মনে হচ্ছে কেমন করে, এবং তার আগে গাড়ি চালানোর আইডিয়া ছিল, বাইকটা চালাতে পারে, কিন্তু মনে হচ্ছে গাড়িটা চালা। এবার গাড়িটা গিয়ে স্টার্ট দিলাম, স্টার্ট তো হলো, কিন্তু গাড়িটা কিছুতে ওই জায়গার থেকে নড়ছে না, অনেক চেষ্টার পরেও নড়ছে না। যার কাছ থেকে কিনেছিলাম তাকে ফোন করলাম, সে বলছে কি করে সম্ভব এরকম। তো তারপরে সে আর কোনো সদুত্তর দিতে পারলো না, বললো ঠিক আছে আপনি পরে অন্য ড্রাইভার নিয়ে আসুন গাড়িটা। পরে গিয়ে দেখলাম, আবার পড়লাম, তখন গিয়ে দেখলাম পড়ে যেটা পেলাম সেটা হচ্ছে গাড়িটার হ্যান্ড ব্রেকটা টানা ছিল। তাহলে গাড়ি চলবে কেমন করে হ্যান্ড ব্রেক যদি টানা থাকে? গিয়ে হ্যান্ড ব্রেকটা নামিয়ে গাড়িটা একে একে গিয়ারে দিয়ে, ফার্স্ট গিয়ারে দিয়ে একটু চালালাম, তারপরে 2 সেকেন্ড গিয়ারে দিয়ে, একা একাই, কেউ নয়। এবং থিওরিটিক্যাল বিদ্যাটা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল হয়ে উঠলো, বাট ইট টুক লট অফ ইয়ার্স টু, মানে কি বলবো, অ্যাডাপ্ট ড্রাইভিং, এবং তারপরে তো সব ঠিক আছে। কিন্তু এই যে প্রশ্নটা, যে থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ এর মধ্যে যে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ফলে আমরা এই যে ডিসক্রিপশনটা জানতে পারলাম, এটা দিয়ে আমাদের একটা জিনিস হবে যে স্ট্যাটিস্টিক্সটা করে কি, হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ, এর মধ্যে হোয়াট কোয়েশ্চেনটা অ্যাড্রেসড। কিন্তু এই যে যখন মেশিন লার্নিং এর কথা বলছি, মেশিন লার্নিং আমাদের যেটা করে সেটা হচ্ছে এই কাজটা, এই যে স্ট্যাটিস্টিক্স এত কষ্ট করে আমাদের শিখতে হলো, তার একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে মেশিন লার্নিং। অল্টারনেটিভ কেমন করে কাজ করে, যে আমরা যারা এত স্ট্যাটিস্টিক্স বুঝি না, দেখা গেল আমাদের মধ্যে অনেকেই যে আমরা যেরকম এই এতদিন ধরে এই যে প্র্যাকটিস করে করে স্ট্যাটিস্টিক্স এর বেসিক জিনিসগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি, এবং ইনফ্যাক্ট ম্যানুয়ালি উই হ্যাভ টু টেক ডিসিশন যে কোন অ্যানালিসিস আমাকে ব্যবহার করতে হবে। ডেটা সেটা যেটা ডিমান্ড করে সেটাই করতে হবে, নেচার অফ হাইপোথিসিস যেটা ডিমান্ড করে সেটাই করতে হবে। কিন্তু যারা বিগিনার্স, মেশিন লার্নিং এসে আমাদের এই জিনিসটা সহজ করে দিয়েছে। মেশিন লার্নিং কিভাবে কাজ করে, যেরকম আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা যখন ম্যাসিভ ডেটা নিয়ে কাজ করি, তখন কিন্তু এটা খুব মুশকিল হয়ে যায়। প্রথম কথা, ডেটা এন্ট্রি খুব জটিল, কারণ অনেকক্ষণ লাগে, টাইম টেকিং প্রসেস। দেন সেই ডেটা অ্যানালিসিস করার পর আমরা ভাবলাম ডেটা অ্যানালিসিস তো খুব ইজি জিনিস। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি জানি না এখানে শেয়ার করা যাবে কিনা, আমি দেখছি একবার যদি এটা শেয়ার করে করতে পারি, তাহলে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, তাহলে সুবিধা হবে। শেয়ার স্ক্রিন করে উইন্ডো, আচ্ছা, এন্টায়ার স্ক্রিন শেয়ার। আমি একবার একটা জিনিস দেখিয়ে দিতে চাই, তাহলে খুব সুবিধা হবে সবার হয়তো। এটা হচ্ছে SPSS। আমি একটা জিনিস জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে আমি SPSS খুলেছি, এটা একটা সফটওয়্যার, দেখা যাচ্ছে নিশ্চয়ই, আমি আশা করছি। আমি একবার তাও চেক করে নিচ্ছি whether it is visible or not। তো সেটা SPSS-টা প্রেজেন্ট করতে হবে না, প্রেজেন্ট, একটা মিনিট, শেয়ার স্ক্রিন, উইন্ডো, হ্যাঁ, আমি এবার SPSS-টা শেয়ার করলাম। আমি জাস্ট দেখাচ্ছি কতটা ইজি আবার কতটা ডিফিকাল্ট। আমি এখান থেকে যদি একটা ডেটা শিট খুলি,
এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের বিষয়। তো আমি যদি এখান থেকে একটা ডেটা সেট খুলি তাহলে বোঝা যাবে যেটা একটা এসপিএসএস এর এটা কেমন করে চালাতে হয় সেটা শেখানো এই অল্প সময়ের মধ্যে খুব কঠিন, কিন্তু কতগুলো বেসিক জিনিস আমি এখানে বলে দিচ্ছি। এটা প্রথম পার্টটা হচ্ছে ডেটা এন্ট্রি। আমি এখানে ডেটাকে কেমন করে এন্ট্রি করব। এখানে যেরকম দুটো জিনিস আছে, এই যে এখানে ডেটা ভিউ, ভেরিয়েবল ভিউ। ডেটা ভিউ আমি ডেটাটা যখন এখানে দেবো, এই যে VAR লেখা আছে, এগুলো সব ভেরিয়েবলস, এগুলোকে আমাকে, আর এটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। এই ভেরিয়েবল ভিউতে গিয়ে আমরা দেখতে পারবো কোন কোন ভেরিয়েবল গুলো আমরা ব্যবহার করছি। আমার এখানে এসপিএসএস এর মানে কিছুটা করা আছে একটু বড়, সেটা আমি একবার ওপেন করে এটা দেখাচ্ছি, তাহলে অনেকটা সুবিধা হবে। অথবা আমি এখানে নিজেই র্যান্ডমলি কিছু একটা লিখে আমি করার চেষ্টা করছি। এই যে ভেরিয়েবল ভিউ, আমি এখানে দেখা গেল দুটো ভেরিয়েবল নিচ্ছি। একটা আমি যদি নিই যে এজ, আমরা যদি এখানে সেকেন্ড ভেরিয়েবলটা নিই হচ্ছে জেন্ডার, আমরা যদি এখানে থার্ড একটা ভেরিয়েবল নিই সেটা হচ্ছে দেখা গেল ডিসিপ্লিন। এবং আমরা এবার যদি এন্ট্রিগুলো করতে শুরু করি, এবার আমরা যদি এই জিনিসটা ভেরিয়েবল ভিউতে আসি, দেখবো তিনখানা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এখানে এই যে এখানে নমিনাল হয়ে রয়েছে, এটাকে আমরা তিনটে স্কেল আছে আমরা জানি রিসার্চে, নমিনাল, অর্ডিনাল, রেশিও এবং হচ্ছে ইন্টারভাল। এখানে এসপিএসএস এ যেটা হয়, নমিনাল স্কেল এবং অর্ডিনাল স্কেল, এই দুটো হচ্ছে নমিনাল এবং স্কেল, অর্ডিনাল লেখা আছে। কিন্তু আমরা যখন স্কেল করব, স্কেল করা মানে হচ্ছে ইন্টারভাল এবং রেশিও, এই দুটোকে বোঝায়। তো আমাদের এখানে রেশিও বা ইন্টারভাল হবে, নমিনাল কোনোটাই না। তো আমি স্কেল করে নিলাম সবগুলোকে। এবার আমরা যদি এখানে একটা ডেটা এন্ট্রি করি নর্মাল, এখানে 1, এটা এটা যদি র্যান্ডামলি লিখি 4, এখানে যদি 5, এখানে যদি 6 লিখি। জেন্ডার, জেন্ডার এখানে মেল ফিমেলের জন্য আমরা 1 আর 2 ব্যবহার করব। 1 2 1 2, অর্থাৎ 1 মানে হচ্ছে মেল, 2 মানে হচ্ছে ফিমেল। ডিসিপ্লিন, ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা দেখা গেলো দুটো ডিসিপ্লিন চাইছি, পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজি। এই দুটোরও আমরা কোডিং করলাম 1 2, 1 মানে পলিটিক্যাল সায়েন্স, 2 মানে সোশিওলজি। 1 মানে পলিটিক্যাল সায়েন্স, 2 মানে সোশিওলজি। এটা এই যে ডেটা এন্ট্রি করলাম, আমাদের একটা মস্ত ডেটা হবে যখন আমরা করব। সেটাকে আমরা কি করে অ্যানালাইজ করব, এই যে অ্যানালাইসিসে গেলাম, এখানে গিয়ে আমরা এতক্ষণ যে শিখলাম এত কষ্ট করে, সেখানে গিয়ে দেখো এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পরে এই যে ডেসক্রিপটিভ করলাম, অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি। আমরা যদি এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেখি, তিনটে ভেরিয়েবল, একটা দুটো তিনটে ভেরিয়েবল, এর মধ্যে দেখে আমরা যদি এটাকে ওকে করে দিই, এই যে ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। তার এই যে তিনটে টেবিল হলো, তিনটে ভেরিয়েবল, তিনটে যে যে ইমিডিয়েটলি আমাকে কম্পিউটার জানিয়ে দিল। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এইটাকে কে রিড করতে পারে? কম্পিউটার তো কম্পিউটারের কাজ করে দিয়েছে। এখানে অনেক কিছু আছে, এই যে ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট, ভ্যালিড পার্সেন্ট, কিউমুলেটিভ পার্সেন্ট, রাইট? কিন্তু এরকম ভাবে আমি যদি এটার বদলে এই সেম ডেটাটাকে অ্যানালাইজ করে এখানে আমরা যদি অন্য কিছু করার চেষ্টা করতাম, যেরকম যদি সে রিগ্রেশন করা যেতে পারে, এই যে রিগ্রেশন করতাম, লিনিয়ার রিগ্রেশন করতাম যদি এখানে, এই যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ও এটা স্ট্রিং ভেরিয়েবল করতে হবে তবেই গিয়ে হবে। যাই হোক, এটা স্ট্রিং ভেরিয়েবল করা নেই, আমি আমার কাছে কোনো ডেটা সেট এই মুহূর্তে রেডি নেই, আর যেটা আছে সেটা আমি দেখাতে পারবো না, যেহেতু এটা আমার খুব ইম্পর্টেন্ট ডেটা। তো আদারওয়াইজ আমি এক্ষুনি করে দেখিয়ে দিতাম। ক্রস ট্যাব যদি করি, ক্রস ট্যাবটা দেখিয়ে দিচ্ছি, দুটো আর এটা হচ্ছে তিনটে। এবার আমি যদি এটা ওকে করে দিই, এই যে টেবিলগুলো জেনারেট হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি, ক্রস ট্যাবুলেশন হলো, কিন্তু এটাকে আমি রিড করবো কেমন করে, তাই না? এটা একটা বড় প্রশ্ন। এই জন্যেই এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সমস্যা, যে আনলেস আই এম ট্রেইনড এনাফ, আমার যদি সেই ট্রেনিংটা না থাকে, তাহলে আমার পক্ষে এইগুলোকে রিড করা
একেবারেই সম্ভব নয়, তাই তো? তাহলে আমাদেরকে আমি আবার আমার প্রেজেন্টেশনটা শেয়ার করছি, তাহলে সুবিধা হবে। তাহলে আমাকে যে বেসিক মেশিন লার্নিং সেটা আমাকে কি করবে? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ, মেশিন লার্নিং। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করেছে আমাদের, যে ম্যাসিভলি রেভলিউশনাইজ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি কি জিনিস নিয়ে ডিল করে, যে কম্পোনেন্ট নিয়ে, সেটা যদি বুঝে যাই তাহলে বুঝতে পারবে। যেমন ডেটা, পৃথিবীতে এখন ডেটার একটা সমুদ্রে, ওশান অফ ডেটা বলা হয়, তার মধ্যে আমরা আছি। প্রতি মুহূর্তে এত ডেটা জেনারেট হচ্ছে। তো ডেটা ইজ দ্য ফাউন্ডেশন অফ মেশিন লার্নিং। কোয়ালিটি, কোয়ান্টিটি এখানে ডাজন্ট ম্যাটার। কোয়ালিটেটিভ ডেটা না কোয়ান্টিটেটিভ ডেটা এখানে খুব একটা বড় ম্যাটার নয়, রাইট? কিন্তু ডেটাটা এখানে ম্যাটার। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অ্যালগোরিথম, অর্থাৎ মেশিন লার্নিং ইজ বেসড অন অ্যালগোরিথম। অ্যালগোরিথম কি? ইটস এ প্রসিজার আর ফর্মুলা ফর সলভিং প্রবলেমস। যেরকম এক্সেলে আমরা ফর্মুলা ব্যবহার করি, এবং অফিসে কাজ করতে গিয়ে সারাক্ষণ ফর্মুলা মনে রাখতে হতো যে এই ফর্মুলাটা আমার এখানে লাগবে। আমরা যখন কাউকে শিখিয়েছি এই ফর্মুলাটা এর, সে খাতায় লিখে নিয়ে যেত যে ফর্মুলাটা শিখেছে। এবং ফর্মুলা ভুলে গেলে মুশকিল, কারণ সেখানে হবে না আমার কাজটা। এবং এই ফর্মুলা গুলো কি কাজে লাগে? যে আমার একটা মস্ত বড় কাজ খুব অল্প সময়ের মধ্যে আমাকে করে দেবে। মেশিন লার্নিং এ সে কি করেছে সেটা হচ্ছে যে এই অ্যালগোরিথম গুলো, হ্যাঁ, ডেটাকে প্রসেস করে in order to learn patterns and make on the basis of which it makes prediction. সেটা কেমন করে করে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমরা আমরা যদি একটা জিনিস খুলি, মানে এই মুহূর্তে আমার কাছে আর কিছু মনে পড়ছে না এক্সাম্পল হিসেবে, আমি একটা এক্সাম্পল এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে জাস্ট আমরা যদি এখান থেকে একটুখানি একটা জিনিস খুলি, সেটা হচ্ছে এই যে আমরা মানে ইয়ে করি যে স্টক মার্কেট, স্টক মার্কেটের মতো ভোলাটাইল তো কিছু নেই। আর মানে ক্রিপ্টো মার্কেট হোক, স্টক মার্কেট হোক, এবং এত ম্যাসিভ ডেটা আর কোনো কিছুতে নেই। ফলে সেই ডেটাবেসটাকে আমি যদি ইউজ করে আমি তোমাদের একটু দেখাতে পারি যে কেমন করে এই অ্যালগোরিথম বেসড প্রেডিকশন হয়, যেটা আমার আলোচনার বিষয়, তাহলে আমার বোধহয় অনেকটা বেশি জাস্টিস করা হবে এই আলোচনাটার সাথে। আমি জাস্ট স্ক্রিনটা আবার একবার শেয়ার করছি। হ্যাঁ, আমি আরেকবার একটু শেয়ার করছি স্লাইডসে গিয়ে। না হচ্ছে না কেন? শেয়ার স্ক্রিন, আচ্ছা শেয়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন, না উইন্ডো করে দিই, উইন্ডো। চলো, এই যে যে উইন্ডোটা আমি খুললাম, নিফটি প্রেডিকশন। আমরা যদি এই চার্টটা লক্ষ্য করি, এটা একটা ম্যাসিভ ডেটা। আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে আমরা যত জানি, এই জায়গায় এখান থেকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই যে মার্কেটটা এখান থেকে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, একটা ডিসেন্ডিং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এটার থেকে কি বুঝবো? এটা তো হয়ে যাওয়া ঘটনা, এমন কিছু না। এর ভিত্তিতে আমি কি প্রেডিকশন করব? আমি এখান থেকে কিছুই প্রেডিকশন করতে পারবো না, কনক্লুসিভলি করতে পারবো না। কিন্তু এবার যদি চার্টটাকে এরকম করি, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আশা করছি সবাই দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট, এগুলোকে ক্যান্ডেল বলা হয়। রেড ক্যান্ডেল আমরা দেখছি, এবং এর বিভিন্ন টাইম ফ্রেম আছে। এটা 5 মিনিটস টাইম ফ্রেমে আছে। আমি এটাকে যদি 15 মিনিটস টাইম ফ্রেমে করতে চাই, এখান থেকে করে নেব। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখানে ডেট আছে নিচে, অর্থাৎ এই যে 19 তারিখ, আজকে, কালকে এখানে পর্যন্ত মার্কেট ছিল, সেখান থেকে রেড ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট এখান থেকে ডাউনফল শুরু করেছে। তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এই চার্টে, এখানে দেখো একটা মুভিং অ্যাভারেজ লাগানো আছে, ঠিক আছে? মুভিং অ্যাভারেজ বলা হয়, এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে সিগন্যালিং ব্যবস্থা করা আছে, যেটা আমি ব্যবহার করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। আমার অত সময় নেই যে সামনে করে দেখাবো, আমি করে দেখাচ্ছি। তাও এই যে যে একটা ডাউন রেড অ্যারো,
এবং এখানে দেখো আপ অ্যারো আছে এবং আবার ডাউন অ্যারো আছে। এর থেকে কি বোঝা যায়, আমরা যদি চারটায় আগে যাই, এটা হচ্ছে মেশিন লার্নিং ইউজ করা রয়েছে। এই যে দুটো মেশিন লার্নিং টেকনিক আমি ব্যবহার করেছি এখানে প্রেডিকশনের জন্য। লক্ষ্য করে দেখো, যখন এটা লাইভ মার্কেটে ঘটেছে, কিন্তু এই সিগন্যালগুলো এখন আসেনি, লাইভ মার্কেটে এসছে। যদি এখন নিফটি খোলা থাকতো আমি লাইভ মার্কেট করে দেখাতাম। এখানে গিয়ে এখানে প্রেডিক্টর কি প্রেডিক্ট করছে অন দ্য বেসিস অফ অ্যালগোরিথম মেশিন লার্নিং টেকনোলজি, বলছে যে মার্কেট এবার ডাউন হবে। তারপর দেখো লক্ষ্য করে মার্কেটটা কি করেছে, ডাউন করেছে। কেউ যদি এখান থেকে প্রফিট কামাতে চাইতো সে প্রফিট করেছে। ফলে এখন ওয়াইডলি শেয়ার মার্কেটে এটা ব্যবহার হচ্ছে। আবার যখন মার্কেটটা এখানে এসেছে এবং এখানে এসেও একটা আবার সিগন্যাল দিয়েছে, বাইং সিগন্যাল। লক্ষ্য করে দেখো এখান থেকে কতটা, 24,234 থেকে শুরু করে মার্কেট কোথায় গেছিল, 24,402। তারপরে আবার লক্ষ্য করো এই যে এতটা পথ পেরিয়ে এখানে কোনো প্রেডিকশনও দেয়নি। তার কারণ মার্কেট এখানে উঠলেও মেশিনের কাছে তার অ্যালগোরিথমের ভিত্তিতে এখানে কোনো সিগনিফিকেন্ট কারণ সে খুঁজে পায়নি যার জন্য মার্কেট উঠতে পারে। মার্কেট তাও উঠেছে, কিন্তু সে কনক্লুসিভ এভিডেন্স পায়নি, ওই জন্য কোনো সিগন্যাল সে দেয়নি, দিয়েছিল এখানে, সেই জন্য তারপরে মার্কেটটা এখানে পড়ে সে দেখো এতটা গেছে। আবার এখানে দেখো সে একটা সিগন্যাল দিয়েছে, তারপর মার্কেটটা পড়েছে। তারপরে এখানে গিয়ে সে কনফার্ম হয়েছে, আবার মার্কেটে সিগন্যাল দিয়েছে, পড়ে গেছে। কিন্তু এখান থেকে দেয়নি, কেন দেয়নি তাও বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোসফট যে ক্র্যাশ করেছে, মাইক্রোসফট ক্র্যাশ করার পর মার্কেটটা এখান থেকে ডাউন হয়েছে। মাইক্রোসফটের ক্র্যাশ করাটা হচ্ছে একটা অল অফ এ সাডেন ঘটনা, দুম করে ঘটনাটা ঘটে গেছে। অঙ্কের মধ্যে সেই হিসাবটা আসবে না, এগুলো এগুলো অ্যাক্সিডেন্টাল। যখন অ্যাক্সিডেন্টাল কোনো কিছুর কারণে শেয়ার মার্কেট পড়ে, তখন এই মেশিন লার্নিং সেখানে কাজ নাও করতে পারে। তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এটা। কিন্তু তার যে বাদবাকি প্রেডিকশন গুলো আমরা যদি এই চার্ট থেকে দেখি, তাহলে এবার কেউ প্রশ্ন করবে মেশিন লার্নিং ছাড়া কি তাহলে কেউ ট্রেডিং করতো না? করতো। এই যে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক চার্টে হয়েছে, তার বিভিন্ন মানে আছে। যেটা আমরা এই ক্যান্ডেলটাকে যদি ভাবি, এই ক্যান্ডেলটাকে একটু জুম করি, এই যে ছোট, এটাকে ডোজি বলা হয়। এটা মানে ইনডিসাইসিভ, মার্কেট এবার উপরে যাবে না নিচে যাবে কিচ্ছু বলা যাবে না। তারপরের ক্যান্ডেল গুলো দেখে বিচার করতে হবে কি হবে। আমরা যদি এইরকম ক্যান্ডেল দেখি, এরকম একটা লং ক্যান্ডেল দেখি, এটা রিভার্সাল ক্যান্ডেল, ওপর থেকে নিচের দিকে আসছে মার্কেট, সেটা সংকেত দেয়। ফলে ম্যানুয়ালি ওই চার্টকে রিড করা যায়, কিন্তু ম্যানুয়ালি রিড করলে তার যে কনক্লুসিভনেস সেটা বোঝা রিয়েল টাইমে খুব মুশকিল। রিয়েল টাইম ইমিডিয়েট ডিসিশন মেকিং ইজ ভেরি টাফ। কিন্তু আমরা যখন এটা এই অ্যালগোরিদম বেসড আমরা এতে করব, তখন আমি কেমন করে করেছি আমি দেখিয়ে দিই। এই যে ইন্ডিকেটার্স, এই চার্টে ইন্ডিকেটার্স এর মধ্যে আমরা এই যে টেকনিক্যাল ইন্ডিকেটার্স রয়েছে, আমরা যদি এখানে মেশিন লার্নিং লিখি, এই যে মেশিন লার্নিং আমার অলরেডি এগুলো করা আছে, এই যে এটা আমি নিয়ে রেখেছি সেই জন্য আমি ইউজ করছি। আমি যে এখানে দেখালাম এক্সাম্পল হিসেবে, আমি ইলেকশন ডেটা আছে 2024 এর, তখন আমি একটা এক্সিট পোলের জন্য জিনিসপত্র তৈরি করছিলাম, এবং সেই ডেটাটা আমি দেখাতে পারবো না কনফিডেন্সিয়াল বলে, সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। ফলে এই যে মেশিন লার্নিং, এখান থেকে আমরা মেশিন লার্নিংটাকে ব্যবহার করি। তাহলে আমার কাজটা কত সহজ হয়ে গেল, আমাকে এই ইন্ডিকেশন গুলো দিচ্ছে। নর্মালি আমি ইন্ডিকেশন গুলো কিন্তু দিত না। এক্স্যাক্টলি এই সেম জিনিসটা, সেম মডেলটা আমি যদি এটা ক্লোজ করছি, যদি আমি ফলো করি ইলেকশন ডেটার ক্ষেত্রে, আমি যদি ইলেকশন ডেটার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করি, তাহলে আমরা জেনারেলি ইলেকশনের ক্ষেত্রে কি করি, এক্সিট পোলের ক্ষেত্রে বা ওপিনিয়ন পোলের ক্ষেত্রে আমরা কিন্তু ডিসিশন নিই কিসের ভিত্তিতে না, আমরা ডিসিশন নিই একটা জিনিসের ভিত্তিতে, সেটা হচ্ছে আমাদের যে স্যাম্পলিং। আমরা এবার অনেক মজার জিনিস দেখলাম লোকসভা ইলেকশনের সময়, কেউ দাবি করলো যে আমরা কি করছি না, আমরা ডাবল স্যাম্পলিং ব্যবহার করছি, আমরা ডাবল স্যাম্পলিং ব্যবহার করছি, কিন্তু তারপরেও দেখা গেল যে অধিকাংশ প্রেডিকশন ভুল হয়েছে। এরকম একটা এক্সাম্পল আমার মনে পড়ছে এক্ষুনি, সেটা হচ্ছে এই ঘটনা যে আজকে নতুন হয়েছে তা না, গোটা ভারতবর্ষে এটা ঘটে, কিন্তু ঘটেছে একাধিকবার। কিন্তু আমার একটা ঘটনা মনে আছে ইউনাইটেড স্টেটসে 2019 পরে, আমরা জানি সেখানে একটা মারাত্মক রকমের হয়েছিল, রিসেশন হলো, যেটা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। তারপরে সেখানে রুজভেল্ট সাহেব ক্ষমতায় এলেন, কিন্তু রুজভেল্ট সাহেব ক্ষমতায় আসার আগেরটার একটা মজার ব্যাপার আছে। তখন যেটা ভাবনা চিন্তার মধ্যে ছিল, যে প্রেডিকশন করা হয়েছিল সেই সময়, যে না ক্ষমতায় রুজভেল্ট আসবে না। যে কোম্পানি, আমি জাস্ট নামটা ভুলে যাচ্ছি, আর বিখ্যাত ম্যাগাজিন সেই সময় তারা করেছিল সেই প্রেডিকশন। এবং তারপর যেটা হলো যে ফাইনালি রুজভেল্ট যখন জিতে এলেন,
এবং রুজভেল্টের একটা ম্যাসিভ মার্জিনে হারার কথা, কিন্তু রুজভেল্ট জিতে এলেন। কেন? কারণ সেই স্যাম্পলটা ভুল ছিল, এবং সেই স্যাম্পলটা ভুল ছিল এই কারণে তারা যাদেরকে স্যাম্পল করেছিলেন, হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, যাই হোক, যারা স্যাম্পলটা করেছিলেন, তারা যাদেরকে স্যাম্পল করেছিলেন তারা অত্যন্ত ধনী পরিবারের লোকজন, এবং তারা মানে তাদের যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো হোমোজিনাস। যারা ওয়ার্কিং ক্লাস তাদেরকে সেই স্যাম্পলে রাখা হয়। তো সেই এক্সাম্পল দেখিয়ে আমরা এখনো বলে থাকি যে আমরা বেসিক্যালি ইয়ে করতে পারি না, আমাদের যে প্রেডিকশনগুলো, সেই প্রেডিকশনগুলো ভুল হয় কখন? যখন আমাদের দেখা যায় যে আমরা স্যাম্পল করি ভুল, অর্থাৎ ডেটা কালেকশন এ যদি আমাদের ভুল হয়ে যায়, তখনই আমাদের ভুল হয় প্রেডিকশনটা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে ক্যাটেগরিক্যালি যে স্যাম্পলিং প্রেডিকশনের একটা পার্ট, একটা সামান্য পার্ট মাত্র, কিন্তু তার যে হিস্টোরিক্যাল ডেটা, তার যে টাইম সিরিজ ডেটা, সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউয়েন্সির বা সমগ্র কনস্টিটিউয়েন্সিগুলোর যে প্রেডিকশন সেটা ডিটারমাইন করার ক্ষেত্রে। আজকে স্যাম্পল গুলো ফেল করছে, অর্থাৎ আজকে যে মানে এক্সিট পোলের ডেটা প্রেডিকশন ভুল হচ্ছে, তার একটা প্রাইমারি কারণ এখানেই রয়েছে, যে তাদের যে মেথড, সেই মেথডে একটা গোলমাল হচ্ছে এই যে এগুলি মূলত স্যাম্পল বেসড। সে স্যাম্পল সাইজ যত বড়ই হোক আর যত যাই হোক, কারণ স্যাম্পল সাইজ বড়র উপর কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওয়েদার দ্য স্যাম্পলিং ফ্রেম ইজ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ অর নট। এবার ট্রুলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কালেক্ট করা আমাদের মতো দেশে ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো সেইটা একটা জায়গা ভুল হওয়ার। সেকেন্ড হচ্ছে, আমি আগেও বললাম, আবারও মেনশন করছি, যে স্যাম্পল তো একটা পার্ট, স্যাম্পলিং একটা পার্ট, আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে এইটা, যেটা আমি বলার চেষ্টা করছি, যে আমরা একটা ডেটা, যে ডেটাটা মানে ডেটা মানে হিস্টোরিক্যাল ডেটা, তার একটা অ্যানালিসিস, এবং সেইটা করার ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিং এর একটা মারাত্মক রোল রয়েছে। সেকেন্ড যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে আমরা এত স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স গুলো অ্যানালাইজ করছি, কোন পদ্ধতিটা আমার কোন কাজে লাগবে সেটা ডিটারমাইন করা। মেশিন লার্নিং তার অ্যালগোরিদম ব্যবহার করে সে আমায় ঠিক করে দেবে যে আমি বেস্ট রেজাল্ট কোনটার থেকে পেতে পারি, কোন রেজাল্টটা আমার কাছে সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে, এটা আমরা জানতে পারি। আমার স্লাইডটা বন্ধ হয়ে গেছে, আমি কেন বুঝতে পারছি না, একবার দেখছি আরেকবার, তা না হলে আমি পরের স্লাইডগুলো দেখাতে পারবো না, জানি না হবে কিনা, দেখা যাক। তাহলে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই, আর অল্প একটু বাকি আছে। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর কতগুলো ধরন কি কি আছে। মেশিন লার্নিং মূলত তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, সেকেন্ড হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, থার্ড হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। অর্থাৎ একটা সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে এটা আসছে না কেন আমি বুঝতে পারছি না স্লাইডটা, জানি না সবাই দেখতে পাচ্ছে কিনা, কিন্তু স্লাইডটা হচ্ছে না কোনো কারণে। প্রেজেন্ট করছি, শেয়ার স্ক্রিন করছি, উইন্ডো, আচ্ছা এবার বোধহয় উইন্ডো করি, উইন্ডো করে যদি হয়, না উইন্ডো করেও হচ্ছে না, কিছু একটা গোলমাল হয়েছে, কেন হচ্ছে না বুঝতে পারছি না। একবার খুলি তাও, এটা বোধহয় এই অবধি হয়েছে। বেসিক্স অফ মেশিন লার্নিং বললাম, হ্যাঁ এইটা টাইপস অফ মেশিন লার্নিং এর জায়গাটা আমরা বলবো। আমরা আরেকবার, আমি স্টপ স্ক্রিন করে প্রেজেন্ট স্ক্রিন করে শেয়ার স্ক্রিন করছি। হ্যাঁ, তো এখানে আমরা এই যে সুপারভাইজ লার্নিং ইত্যাদি, এটা কোনো মতেই কাজ করছে না, যাই হোক, তো আমরা এই তিন রকম ভাবে দেখি। সুপারভাইজ লার্নিং হচ্ছে একটা মডেল যেটা কি করে, মানে ইট ইজ
মানে দিস মডেল ট্রেইনড অন লেবেল ডেটা, ইনপুট আউটপুট পেয়ার যাকে বলা হয়, এবং একটা কমন অ্যালগোরিদম রয়েছে। দুটো জিনিস এখানে রয়েছে, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। একটু আগে আমি যে মেশিন লার্নিংটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ক্লাসিফিকেশনের উপর দাঁড়িয়ে, রিগ্রেশন ক্লাসিফিকেশন মডেল বলা হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, যেটা একটু আগে আমি দেখালাম নিফটির ক্ষেত্রে। দেন আনসুপারভাইজ লার্নিং, এটা হচ্ছে আনলেবেল ডেটা নিয়ে কাজ করে, এবং কমন টেকনিক এখানে হচ্ছে দু রকম, একটা হচ্ছে ক্লাস্টারিং, দুই হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন, আর 3 নম্বর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা কি করে, এটা মানে এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এই একটা মানে মডেল তৈরি করার চেষ্টা করে, ডিসিশন মেকিং মডেল তৈরি করার চেষ্টা করে। মানে এরপর যেটা সেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ব্যবহার করছি, সেটা হচ্ছে ডেটা কালেকশন এবং প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ব্যবহার করছি। যেমন ডেটা সোর্স গুলো থেকে, সার্ভে, সেন্সাস হোক, সোশ্যাল মিডিয়া হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস হোক, সেগুলোকে কালেক্ট করার ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ব্যবহার করতে পারি। ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, রিভিউ, আমি একটু আগে বলছিলাম ডেটা প্রেজেন্টেশনের প্রশ্ন, এবং ফিউচার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ডেটার সিলেক্টিং অর ট্রান্সফর্মিং ভেরিয়েবলস, কোন ভেরিয়েবলস গুলোকে নেব ওই মডেলের মধ্যে রাখবো এবং কোনগুলোকে রাখবো না, সেই ডিসিশন মেকিং এর, অর্থাৎ এই যে ইনিশিয়াল ডিসিশন মেকিং উইথ রিগার্ড টু ডেটা কালেকশন, সেটার ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ব্যবহার করতে পারি। যেরকম এক্সাম্পল দিচ্ছি, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, ইডিএ যেটাকে বলা হয়। এটা কি করে, এটা ডেটা প্যাটার্ন এবং রিলেশনশিপকে বলে দেয়। একটু আগে যে নিফটির দেখছিলাম, সেখানে যে প্রেডিকশনটাও করছিল ওগুলো প্যাটার্নের উপর করছিল। ডেটার যেটা যে বিল্ড হচ্ছে, যে ক্যান্ডেলস্টিক চার্ট বিল্ড হচ্ছে, তার যে প্যাটার্ন তার উপর হচ্ছে। দেন মডেল ট্রেনিং এর মধ্যে যেরকম প্রেডিক্টিং সোশ্যাল আউটকামস বা আইডেন্টিফাইং ট্রেন্ডস, সেটা মডেল ইভ্যালুয়েশন, একটা মডেল তৈরি করেছে, যে একটু আগে আমি বলছিলাম ডেটা অ্যানালিসিস তো করলাম, তার টেবিল এবং চার্ট হলো, কিন্তু আমি তো রিড করতে পারছি না, আমি ডিকোড করব কি করে? আমাকে মেশিন লার্নিং সেটা করে দেবে, ডিকোড করে দেবে ডেটাকে। তাহলে কি হলো, আমি যদি স্ট্যাটিস্টিক্স নাও জানি বা কমও জানি, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। প্রথমত কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ হবে সেটা আমাকে মেশিন লার্নিং হেল্প করে দেবে, সেই ডিসিশনটা নিয়ে দেবে। প্লাস ওই ডেটাটাকে আমরা যখন ওখান থেকে ডিকোড করব, সেটাও মেশিন লার্নিং আমাকে সেই ডিসিশনটা নিতে সাহায্য করবে। তাহলে আমি যদি স্ট্যাটিস্টিক্স নাও জানি, তার একটা অল্টারনেট হিসেবে মেশিন লার্নিং আমাকে হেল্প করতে পারে। এবং এবার ইম্পর্টেন্ট হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং এর কথা, যেটা আমার লাস্ট পার্ট ছিল। প্রেডিক্টিভ মডেলিং এর তিনটে জিনিস আছে। ওয়ান ইজ ফোরকাস্টিং, এই যে ইলেকশনের ট্রেন্ড ফোরকাস্ট করা, এমপ্লয়মেন্ট রেট ফোরকাস্ট করা। যেমন 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, আমি যদি জিজ্ঞেস করি ভারতবর্ষে এই মুহূর্তে কতজন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব লোক, ওবিসি আছে, কিসের ভিত্তিতে বলবো? 2011 সালে তো লাস্ট সেন্সাস হয়েছে, তাহলে আমাকে প্রেডিক্ট বা ফোরকাস্ট করতে হবে। এই ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমার এই অ্যালগোরিথম কাজে লাগতে পারে। Simulation, then creating models to simulate social phenomena and policy inputs, example যেমন এডুকেশন পলিসি, তার যে সিমুলেশন সেটার ক্ষেত্রে কাজে লাগতে পারে। সিনারিও অ্যানালিসিস, যেরকম ইউজিং মডেলস টু অ্যানালাইজ ডিফারেন্ট হাইপোথেটিক্যাল সিনারিওস, বিভিন্ন মডেলকে ব্যবহার করে আমরা অনেকগুলো হাইপোথেটিক্যাল সিনারিওকে ভাবতে পারি, এবং সেইটা আমি ম্যানুয়ালি করতে পারলে ইনকনক্লুসিভ হবে, আমি এটা অ্যালগোরিদম বেসড এই মেশিন লার্নিং এর মাধ্যমে করতে পারি। কেস স্টাডি, যেরকম পাবলিক হেলথ হোক, ইকোনমিক রিসার্চ হোক, পলিটিক্যাল সায়েন্সের বিহেভিয়ারাল রিসার্চ হোক, আমি এখানে কেস স্টাডিগুলোকে ফর্মুলেট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি এবং ডেটা প্রাইভেসি, এই জায়গাটা আমরা ধরতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে কোন অ্যালগরিথম গুলো ব্যবহার করে এই মেশিন লার্নিং চলে, মূলত অনেকগুলো, আমি নামগুলো বলছি, এক্ষুনি এক্সপ্লেন করা সম্ভব নয়। এক নম্বর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, প্রশ্ন থাকলে নিশ্চয়ই করব। লজিস্টিক রিগ্রেশনের মধ্যে যেরকম সুপারভাইজ লার্নিং, ক্লাসিফিকেশন, একটু আগেই বললাম, এগুলো করে। লজিস্টিক রিগ্রেশন মডেল মানে কিভাবে চলে, ইট মডেলস দ্য প্রবাবিলিটি অফ আ বাইনারি আউটকাম বেসড অন ওয়ান অর মোর প্রেডিক্টর ভ্যারিয়েবল। বিভিন্ন কেসগুলোকে ধরে কাজ করে, যেরকম লোন, ভারতবর্ষের যে ইকোনমির হাল বুঝতে গেলে ক্রেডিট স্কোর, হ্যাঁ, বা পাবলিক হেলথের ক্ষেত্রে ডিজিজ ডায়াগনোসিস, মার্কেট রেসপন্স প্রেডিকশন, এগুলো।
থার্ড যেটা সে করে সেটা খুব ইম্পর্টেন্ট মডেল, যেটা মেশিন লার্নিং এর একটা কোর, সেটা হচ্ছে ডিসিশন ট্রিজ। এটাকে বলা হয় ডিসিশন ট্রিজ। আমার ইয়েটা কাজ করছে না, নাহলে আমি দেখাতে পারতাম। সেটা হচ্ছে বিভিন্ন রকমের ডিসিশন ট্রিজ হয়, এরকম আমি আগে বলে সুপারভাইজ লার্নিং, ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। এবং এ কি করে, ডিসিশন ট্রি কি করে, ডিসিশন ট্রি স্প্লিট দ্য ডেটা ইনটু সাবসেটস, অনেকগুলো সাবসেটে ভাগ করে বেসড অন ভ্যালু অফ ইনপুটস, ফিচার্স, এবং ইট ক্রিয়েটস আ ট্রি লাইক মডেল, একটা গাছের মতো একটা মডেল তৈরি করে দেয় অফ ডিসিশনস অ্যান্ড দেয়ার পসিবল কনসিকুয়েন্সেস। এই যে ডিসিশন গুলো নিলাম তার যে কি আউটকাম হতে পারে, পসিবল কনসিকুয়েন্সেস কি হতে পারে, সেটা একটা তৈরি করে দেয়। দেন র্যান্ডম ফরেস্ট, তারপরের যে টেকনিকটা সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এখানে সুপারভাইজ লার্নিং হতে পারে, ক্লাসিফিকেশনও হয়, রিগ্রেশনও হয়, এবং এখানে অনেকগুলো জিনিস হয়, যেরকম রিস্ক অ্যাসেসমেন্ট, ইকোলজিক্যাল মডেলিং, এগুলো সবই তৈরি করা হয় র্যান্ডম ফরেস্টের মধ্যে দিয়ে। সাপোর্ট ভেক্টর মেশিনস, এসভিএম বলা হয় পরের মডেলটার নাম। এখানে যেরকম ইমেজ ক্লাসিফিকেশন, টেক্সট ক্যাটেগরাইজেশন, বায়ো ইনফরমেটিক্স, এগুলো করা হয় এখানে। যেরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা যখন কোয়ালিটেটিভ ডেটাকে ব্যবহার করি, একটু আগে এক্সাম্পল দিলাম, ডিফারেন্ট সফটওয়্যারস আছে, এস আছে, কত আছে, এনভিভো আছে। তখন আমরা যখন ইমেজকে আমরা যখন ক্লাসিফিকেশন করি, তখন সেটা আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে, সেটা আমার মেশিন লার্নিং এ ইজিলি হয়ে যায়। কে নিয়ারেস্ট নেইবার্স, কে এন বলা হয় আরেকটা মেথড, যেখানে আমরা কি করি, রেকমেন্ডেশন সিস্টেম। আমরা যখন একটা পলিসি, আমরা ধর একটা রিসার্চ পেপার লিখলাম, পলিসি বলতে হয় আমাদের, পলিসি রেকমেন্ডেশন, আমরা সেটাকে অনেক সময় ম্যানুয়ালি করি, ফলে বায়াসড হয়ে যাওয়ার চান্সেস খুব হাই। আমরা আমাদের অ্যালগোরিথম বেসড মেশিন লার্নিং এ করলে আমরা সাইন্টিফিক কতগুলি রেকমেন্ডেশন দিতে পারি, সেখানে আমাদের ডিসিশন মেকিং এ সাহায্য করে। অ্যানোমালি ডিটেকশন, কোনো একটা রিসার্চের মধ্যে যে অ্যানোমালি ডিটেকশন, প্যাটার্ন রিকগনিশন, এই সব ক্ষেত্রে এই কে নিয়ারেস্ট নেইবার্স বা কে এন ব্যবহার করা হয়। দেন ক্লাস্টারিং অ্যালগোরিথম, যেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বলতে পারো। এখানে যেন মার্কেট সেগমেন্টেশন বা সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালিসিস, আমরা যখন যারা সোশ্যাল মিডিয়া রিসার্চ করি, ইমেজ সেগমেন্টেশন এগুলো করি, সেখানে আমার এই ক্লাস্টারিং অ্যালগোরিথমস কাজে লাগে। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা পিসিএ, তারপরে সেটা যেরকম ফিউচার এক্সট্রাকশন, নয়েজ রিডাকশন, ভিজুয়ালাইজেশন অফ হাই ডাইমেনশনাল ডেটা, এতে অর্থাৎ ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। তারপরে আছে নিউরাল নেটওয়ার্কস, এটা যেরকম ইমেজ অর স্পিচ রেকগনিশন, যেরকম আমরা যারা কন্টেন্ট অ্যানালিসিস করি তাদের ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিসার্চ এটা ভীষণ কাজে লাগে। আমরা ইমেজ বা কোনো একটা স্পিচকে রেকগনাইজ করতে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেসিং করতে কাজে লাগে, ওয়েদার ইট ইজ ফেক অর নট, অর্থাৎ ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে এটা ব্যাপক কাজে লাগে। কনভেনশনাল নিউরাল নেটওয়ার্কস বা সিএনএন আছে, তারপরে যেটা ইমেজ ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন, ফেসিয়াল রেকগনিশনে কাজে লাগে। দেন রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কস বা আরএনএন, এখানে টাইম সিরিজ ফোরকাস্টিং, অর্থাৎ টাইম সিরিজ ডেটা একটু আগে বললাম যেখান থেকে ফোরকাস্টিং করা, ল্যাঙ্গুয়েজ মডেলিং, মেশিন ট্রান্সলেশন, এগুলোর ক্ষেত্রে কাজে লাগে। দেন গ্রেডিয়েন্ট বুস্টিং মেশিনস, জিবিএম, গ্রেডিয়েন্ট বুস্টিং মেশিনস, এখানে কি করে, র্যাঙ্কিং প্রবলেমস, ফিনান্সিয়াল ফোরকাস্টিং, এগুলোর ক্ষেত্রে কাজে লাগে। এবং ফাইনালি অটো অটো এনকোডার্স, অটো এনকোডার্স কি করে, ডেটা কম্প্রেশন, অ্যানোমালি ডিটেকশন এবং ফিউচার লার্নিং এর ক্ষেত্রে কাজে লাগে। এছাড়াও আমাদের ক্রস ভ্যালিডেশন টেকনিক আছে, যেখানে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, হ্যাঁ, তারপরে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তারপরে LOOCV, লুপ বলি আমরা, লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, টাইম সিরিজ ক্রস ভ্যালিডেশন, এই সমস্ত হাইপার প্যারামিটার ট্রেনিং, এগুলো খুবই মানে হায়ার রেঞ্জের বিষয়। রেগুলারাইজেশন, হ্যাঁ, ফিচার সিলেকশন ইঞ্জিনিয়ারিং, ডিমেনশনালিটি রিডাকশন, হ্যাঁ, এই সমস্ত মেথড গুলো আমরা সে পদ্ধতিতে আমাদের কাজ করে। এবং এর প্রত্যেকের অ্যাকিউরেসি লেভেল আলাদা আলাদা আছে, প্রেডিক্টিভ কোয়ালিটি আলাদা আলাদা আছে, রাইট? তো এবার আমরা যদি এর একটা সামারাইজ করি বা অ্যাসেসমেন্ট করি, ফাইনালি আমাদের ফাইনাল স্তরে এসে, অনেক লম্বা লেকচার হলো কারণ এই বিষয়টাই এমন সাংঘাতিক। প্রথম কথা হচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে অলরেডি একটা বিশাল বড় বড় বিপদ, মানে কি বলে, রেভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমাদের এইরকম একটা সময়ে দাঁড়িয়ে, ও এই তো এটা খুলেছে, এবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে
বুঝতে সুবিধা হবে। আমি কত দূর এসেছিলাম বলছি। এই যে মেশিন লার্নিং, এখানে এই যে মেশিন লার্নিং কেমন করে কাজ করে রিসার্চ, এগুলো আমি সব বলে দিয়েছি। এই সব পদ্ধতিগুলো কি, অ্যালগোরিথমস অ্যান্ড টেকনিক্স, এই যে জিনিসটা কেমন করে কাজ করে, আমরা এটা খুব ফাইনাল জিনিস, মানে আমার গবেষণা বলার লাস্ট অংশ, এবং এইটা যদি একটু বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ফাইনালি যে আমরা এতদিন ভাবে কেমন করে কাজ করছিলাম, এই যে ডিসকভারি, কোনো কিছুকে আমরা ডিসকভার করছি, শনাক্ত করছে, আইডেন্টিফাই করছে, তারপর আমাদের অ্যাপ্রোচটা কি ছিল, ম্যানুয়ালি ক্লাস্টারিং করা, এই যে এমবেডিং করা, ফিকটিশিয়াস প্রেডিকশন করা বা হাইপোথিসিস নির্মাণ করা, এবং তারপরে তার ইভ্যালুয়েশন করা, হিউম্যান ইভ্যালুয়েশন আমরা নিজেরা করতাম ম্যানুয়ালি, এবং মোড ফিট স্ট্যাটিস্টিক্স, এবং দেখতাম ইজ ইট ইউজফুল অর নট। সেকেন্ড যে টেকনিকটা সেটা হচ্ছে ডিসকভারি, তারপরে মেজারমেন্ট, যেটা আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকে নিয়ে যায়। সেখানে রিগ্রেশন করতাম, সুপারভাইজ লার্নিং করতাম, এবং প্রি ট্রেইনড মডেলস তৈরি করতাম। তারপরে আমরা যেটা যাচাই করতাম সেটা হচ্ছে অ্যাকিউরেসি, মিন স্কোয়ার্ড এরার, হিউম্যান ইভ্যালুয়েশন হতো, এবং ফেস ভ্যালিডিটি হতো। এখন আমরা কি করছি, ডিসকভারির পরে মেজারমেন্ট করছি, তারপরে ইনফারেন্স করছি, এবং এই ইনফারেন্স ড্র করে এখানে কজাল এবং প্রেডিকশন এই দুটো ভাগে ভাগ করছি। কজালের ক্ষেত্রে হেট্রোজেনিয়াস এফেক্টস, হাই ডাইমেনশনাল কনফাউন্ডিং, হাই ডাইমেনশনাল ট্রিটমেন্টস, হাই ডাইমেনশনাল আউটকামস করছি। অ্যাপ্রোচ, এটা হচ্ছে এই চারটে আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকছে, এবং তার ইভ্যালুয়েশন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাজাম্পশনস, এস্টিমেশন অফ অ্যাজাম্পশন, এবং মন্টে কার্লো সিমুলেশন, যেটা আমি একটু আগেও বলেছি। প্রেডিকশনের ক্ষেত্রে আমরা কি করছি না, আমরা সোশ্যাল প্রেডিকশন এবং ফোরকাস্টিং হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, এবং কোলাবোরেশন, ক্যালিব্রেশন এন্ড এরিয়া আন্ডার কার্ভ, এটা। তাহলে এই যে ডিফারেন্সটা, তিনটে ডিফারেন্ট টেকনিকে একটা টাস্ক, সেই টাস্কটা আমরা এতগুলো ডিফারেন্ট অ্যাপ্রোচ এবং এই ইভ্যালুয়েশন পদ্ধতি, এই ডিফারেন্সটা আমাদেরকে একটু মাথাতে রাখা দরকার। যদিও এটা আজকের যে আলোচনাটা এটা এতটাই টেকনিক্যাল যে এটাকে চট করে বোঝা মুশকিল, কিন্তু এর একটা সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্ট আছে, যেটা নিয়ে আমি 5 মিনিট বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমরা যে এই যে আজকে এতটা শেখার চেষ্টা করলাম এবং বোঝবার চেষ্টা করলাম যে আগামী দিন আমাদের কি হতে চলেছে, এটা নিয়ে দুটো তিনটে কথাই আমার বলার আছে। প্রথম কথা, এখনো আমাদের মধ্যে গবেষকদের একাংশ ভাবছে যে কনভেনশনাল যে সমস্ত টেকনিক্স সেটার মাধ্যমে ম্যানুয়ালি আমরা রিসার্চটাকে করব এবং এগিয়ে যাব। এটা আগামী দিনে কিন্তু একটা বড় প্রবলেম তৈরি করতে চলেছে আমার মতে। তার কারণ হচ্ছে যে সেটা যে শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমাদের যে প্রাইমারিলি ওই 1950s থেকে তর্কটা ছিল যে whether political science a science, whether political science we should call it a science or not, পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স না সায়েন্স নয়, এই নিয়ে তর্কটা ছিল, এবং ঝামেলা ছিল হচ্ছে সবকিছু মেজারেবল নয়, সবকিছু স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেবল নয়। কিন্তু আজকে ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং ইজ নাও স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেবল। এই যে আমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে কমিউনিকেশন করছি সেখানে ইমোজি ব্যবহার করছি, ইভেন আমাদের যে ইমোশনস গুলো সেগুলোকে আমরা মেজার করতে শুরু করছি, মেজার করতে পারছি। তো অর্থাৎ এই ডেটা, সব রকমের ডেটা আজকে আমার কাছে অ্যাভেলেবেল আছে। মুশকিল হচ্ছে আমরা যখন ম্যানুয়ালি কোনো কিছু করবার চেষ্টা করছি, তার যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, এবং তার যে মানে ওয়েদার ইট ইজ লজিক্যাল অর নট, তার যে সাইন্টিফিক এলিমেন্ট এবং তার যে সাইন্টিফিক, সেটা যে সাইন্টিফিক হলো কি হলো না, সেইটা একটা বড় প্রশ্ন আসছে। এবং এআই এবং মেশিন লার্নিং নিয়ে, স্পেশালি এআই নিয়ে একটা লোকের তীব্র সমস্যা হচ্ছে এই যে এখন তো একটা টোকাটুকির জগতে আমরা রয়েছি, মানে ইটস আ ওয়ার্ল্ড অফ প্লেজিয়ারিজম। এ ওরটা টুকে দিচ্ছে, সে তারটা টুকে দিচ্ছে, এবং এটাকে স্টপ করাই যাচ্ছে না। রিসার্চ এথিক্স এর কোয়েশ্চেন। 2018 সালে একটা রেগুলেশন হয়েছিল, তাতে বলা হয়েছিল যে 14টা শব্দ যদি সরাসরি কোনো কেউ পরপর নেয় তবেই সেটা সিমিলারিটি, সেই সিমিলারিটিটাকে প্লেজারিজম বলা হবে। সব সিমিলারিটি যে প্লেজারিজম তা নয়। বড় বড় রিসার্চ জার্নাল তারা মনে করে যে সিমিলারিটি যদি ওইভাবে পেয়ে যায় তাহলেই সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, প্লেজারিজম তো পরের কথা। প্লেজারিজম হচ্ছে অফিসিয়ালি ভারতবর্ষের সরকারের নিয়ম হিসেবে 14টা শব্দ যদি সরাসরি কোথাও থেকে নেওয়া হয় এবং উইদাউট অ্যাকনলেজমেন্ট সেটাকে যদি ব্যবহার করা হয়, তখন সেটা প্লেজারিজম হিসেবে দেখা হবে। মুশকিল হচ্ছে সেটাকে বাইপাস করা ইজ ভেরি ইজি ফর এআই মডিউলস, চ্যাট জিপিটি হয়ে যাক বা বিভিন্ন লিনিয়ার হয়ে যাক, বিভিন্ন যে সমস্ত মাধ্যম আজকাল এসেছে সেগুলো। কিন্তু সেটাকে ধরার জন্যও একটা ব্যবস্থা এসেছে, সেটা হচ্ছে এআই ডিটেক্টরস।
এআই ডিটেক্টরস দিয়ে আজকাল সবাই ডিটেক্ট করে ফেলছে যে, এবং দুটোই যে টেকনোলজির উপর দাঁড়িয়ে রয়েছে দুটোই কিন্তু মেশিন লার্নিং। অর্থাৎ একটা মেশিন লার্নিং টেকনিক কি করছে না, সে এগুলোকে বদলে দিয়ে, যেটা প্যারাফ্রেজিং করে একটা জিনিসকে মানে রিপ্রোডিউস করছে। আর একটা টেকনোলজি এসে সেটাকে আবার ডিটেক্ট করে ধরে দিচ্ছে। আবার আরো একটা টেকনোলজি এসছে যার নাম হচ্ছে হিউম্যানাইজ দ্য এআই। সে কি করছে, সে এই যে তুমি যে এআই থেকে কিছু জেনারেট করলে এবং সেটা যেহেতু ডিটেক্টেবল, ধরা পড়ে যাবে, সেইটা যাতে ধরা না পড়ে সেটাকে বাইপাস করে দেবে। এটাকে বাইপাস এআইও বলা হয়, হিউম্যানাইজ এআই বা বাইপাস এআই। সেটাও একটা অ্যালগোরিদম বেসড সিস্টেম। ফলে এই চোর পুলিশের খেলা কিন্তু আটকানো খুব মুশকিল। ফলে এর একটাই এথিক্যাল সলিউশন হতে পারে, এবং সেইটা আমাদের এডুকেশনের মধ্য দিয়েই সম্ভব। তাছাড়া কোনোভাবে মানে মহা মুশকিল। একটা সময় ক্রিকেট খেলায় বেটিং হতো, এ আজকে অ্যারেস্ট হচ্ছে, কাল ও হচ্ছে, জানতাম। এখন কি হয়েছে, বেটিং ঘরে ঘরে, কারণ বেটিং অ্যাপস গুলো বেরিয়ে গেছে এবং সেটা রেকগনাইজড হয়ে গেছে। প্রশ্নটাও সেটা হচ্ছে যে রিসার্চ না একই সঙ্গে আর্ট এবং সায়েন্স, গবেষণা, আর্ট এবং সায়েন্স, সব রিসার্চ পেপার পড়তে কিন্তু মজা লাগে না। একই পেপার অত্যন্ত উন্নত কিন্তু পড়তে মজা লাগছে না, কারণ তার যে আর্ট সেই এলিমেন্টটা সেখানে কম। সায়েন্সের এলিমেন্টটা ঠিক আছে কিন্তু আর্টের এলিমেন্টটা কম। ফলে রিসার্চ একই সঙ্গে আর্ট এবং সায়েন্স, কিন্তু এই অ্যালগোরিদম বেসড এই যে রিসার্চ, এই যে মেশিন লার্নিং, এরা এসে যে গোলমালটা করেছে, এখন রিসার্চ অনেক বেশি সায়েন্স ওরিয়েন্টেড রাদার দ্যান আর্টস। এবং এই টোকাটুকির জগতে আমরা ডুব দিয়ে ফেলেছি, এবং সেখানে গিয়ে আমরা কি করছি, আমরা তো শর্টকাট বুঝছি। আমরা বলছি এত কিছু বোঝার কি দরকার। এই যে আজকের ক্লাসটাতে আমি এত ম্যাসিভ জিনিস বললাম, অনেকে শুনে ঘুম পেয়ে গেল, মাথা ঝিমঝিম করছে, এবং সে ভাবছে যে ও বাবা এত কিছু করার দরকার কি, আমার তো চ্যাট জিপিটি আছে, কি অন্যান্য এআই গুলো আছে, এবং সেই ওপেন এআই গুলোতে আমি গিয়ে সার্চ করবো, আমার কাছে রেজাল্ট চলে আসবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে, আমি একটু আগেই বললাম এসপিএসএস আছে, কারোর কাছে এসপিএসএস আছে, সে ভাবলো আমার তো রিসার্চ খুব সোজা, আমি ডেটা দেবো আর ও রেজাল্ট দেবে। রেজাল্ট তো 1 সেকেন্ডে দেবে, কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ তুমি রেজাল্টটাকে অ্যানালাইজ করতে পারবে তো? চ্যাট জিপিটিও তোমাকে রেসপন্স দেবে, কিন্তু সেটা একটা জেনারেলাইজড রেসপন্স, তুমি সেটা নিয়ে রিসার্চে কাজে লাগাতে পারবে তো? তো আমার পার্সপেক্টিভটা খুব সিম্পল। আমার পার্সপেক্টিভটা হচ্ছে যে, যখন প্রথম গ্যালিলিও তার ইনোভেশন সামনে এনেছিলেন, সবাই গ্যালিলিওকে গালাগাল দিয়েছে। পৃথিবীতে যত বড় ডিসকভারি এবং ইনোভেশন হয়েছে সব ক্ষেত্রেই সমাজ প্রথমে সেটাকে মেনে নেয়নি। ওপেন এআই এর ক্ষেত্রেও যেটা হয়েছে এবং মেশিন লার্নিং ইত্যাদির ক্ষেত্রে হয়েছে, আমাদের সোশ্যাল সায়েন্সের লোকেরা যারা স্পেশালি সিনিয়র্স, তারা এটা বলার চেষ্টা করছেন যে এগুলো তো গোলমালের জিনিস, এগুলো তো আনএথিক্যাল সমস্ত জিনিসগুলোকে জন্ম দেবে, এবং তারা খুব সাবধানী এ বিষয়ে। কিন্তু আমার পার্সপেক্টিভটা খুব সোজা। এখন যে যুগের আমরা আসছি, আমরা বলি না পার্টনারশিপ, ইটস অ্যান এরা অফ পার্টনারশিপ। কিন্তু এই পার্টনারশিপ কার? ইটস আ কোলাবোরেশন। কার কোলাবোরেশন? হিউম্যান বিংস এর সঙ্গে কোলাবোরেশন শুধু নয়, ইট ইজ অ্যাবাউট ম্যান অ্যান্ড মেশিন। দিস ইজ দ্য এরা অফ কোলাবোরেশন বিটুইন ম্যান অ্যান্ড মেশিন। দেখো, তোমার অজান্তেই তোমার সবচেয়ে মনের সাথী, তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠেছে তোমার মোবাইল ফোনটি। সে একটি মেশিন, সে রোবটের মতো তোমার সঙ্গে কাজ করছে। তোমার সঙ্গে তার যে একটা প্রতিনিয়ত যে কথা এবং যোগাযোগ হয়, সেই যোগাযোগটা তোমার আর কারোর সঙ্গে হয় না, মা বাবার সঙ্গে, কোনো কারোর সঙ্গে না। অর্থাৎ এই আমাদের অজান্তেই সাবকনসিয়াসলি ম্যান এবং মেশিনের একটা পার্টনারশিপ গড়ে উঠেছে। ফিউচার রিসার্চও কিন্তু ইট ইজ অল অ্যাবাউট আ কোলাবোরেশন বিটুইন ম্যান অ্যান্ড মেশিন। ফলে এআই কে বাদ দিয়ে, ফলে মেশিন লার্নিং কে তুমি বাদ দিয়ে কিছুদিন এরকম করে কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু একটু পরে উই উইল ফাইন্ড আওয়ারসেলফ ইন ডিপ ট্রাবল। তখন আমরা চেষ্টা থাকলেও জানতে পারবো। কিন্তু দ্য বেস্ট জিনিস হচ্ছে, মেশিন আমার কাছে আছে বলে সেই মেশিনকে আমি অন্ধভাবে বিশ্বাস করে গেলাম এবং জানলামই না যে তার পেছনে কি আছে, হোয়াট ইজ বিহাইন্ড দ্যাট। যেরকম পরশুদিন মাইক্রোসফট যখন কালকে হয়ে গেল, যদি আমার ম্যানুয়াল কিছু ব্যাকআপ থাকতো এতগুলো ফ্লাইট ক্যান্সেল হতো না। আর যদি হঠাৎ করে আমাদের সব কম্পিউটারগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা জানি না কিভাবে কি হবে। অর্থাৎ মেশিন লার্নিং আমরা করছি ঠিক আছে, এত আগাপিছু হয়তো আমাকে ভাবতে হচ্ছে না, কিন্তু তার কারণগুলো, এই যে আমি বলছিলাম হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ,
হোয়াট এবং হাউ জানলে শুধু হবে না, ওয়াইটাও জানতে হবে। সেই জন্য ম্যান এবং মেশিন তো ঠিক আছে, কিন্তু হু ইজ ডিটারমিনিং হুম, হু ইজ মেকিং ডিসিশনস। তোমার এই যে গান গাইছি আমি, গানটা এখানে কে গাইছে আর কে সঙ্গত দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। মেশিন এখানে গানটা করছে না আমি গানটা করছি, এটা মাথায় রাখতে হবে। তো সব মিলিয়ে আমার আলটিমেটলি যে বক্তব্য সেটা হচ্ছে যে রিসার্চ মেথডোলজির ক্ষেত্রেও আমরা এমন একটা দোরগোড়ায় এসে পৌঁছেছি যেখানে একটা পার্টনারশিপ আমাদের আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটা হচ্ছে ম্যান এবং মেশিনের মধ্যে পার্টনারশিপ, স্কলার এবং তার মেশিনের মধ্যে পার্টনারশিপ। ফলে সেই জন্য এই যে মেথডস গুলি নতুন আসছে আমাদের, এই যে রোল মেশিন লার্নিং ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ, সেখানে ডেটা অ্যানালিসিসের ধরন কি হবে আগামী দিনে, সেগুলোর সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে গবেষণার ক্ষেত্রে পথ চলা অত্যন্ত কঠিন হবে। সকলকে অত্যন্ত ধন্যবাদ ধৈর্য সহকারে এই বক্তৃতা শোনার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। একজন প্রশ্ন করেছেন হ্যাঁ, মধুরিমা দাশগুপ্ত, হাউ ক্যান এআই বি ইউজফুল ইন সোসিওলজি? extremely important question. In fact, sociology has certain advantages compared to the other social science disciplines like political science. Why I'm saying so? Because as I said earlier also, in 1950s, some of the disciplines who were directly impacted by the scientific revolution, in fact, the behavioralism, and sociology is one of them. Sociology is that discipline which was deeply influenced by the behavioral revolution. And therefore, sociology immediately started off with the implementations of different statistical models and quantitative techniques. So in sociology, they are already familiar with basic statistics and basic statistical analysis models. But now, since machine learning is giving us little more opportunities and more advantages over those traditional quantitative techniques, now they will be in a better place to adopt this technology, adopt these models, and they will be in a better place compared to the other allied disciplines. So in my opinion, sociology has a little edge over the other social science disciplines, especially political science, as far as adopting these technology innovations are concerned, like what we have discussed today, the machine learning. অন্য কিছু? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। যে স্যার, এই এই যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এটা রিসার্চের ক্ষেত্রে কতটা মানে মানে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? মানে এক্স্যাক্টলি মানে সেই এটা পয়েন্টটা এই পয়েন্টটা আমি অনেকবার ডিসকাস করার চেষ্টা করলাম মাঝখানে মাঝখানে, যেটা আমাদের যারা সিনিয়র রেসপেক্টেড স্কলার্স আছেন, তারা প্রত্যেকে তাদের একটা অ্যাপ্রিহেনশন আছে এই বিষয় নিয়ে। তারা মনে করেন যে এআই তো খুব গোলমাল করে দিচ্ছে, গোলমাল করে দিতে পারে, কারণ এথিক্যাল জায়গা থেকে তারা বলেন এবং ভ্যালিড। সেটা হচ্ছে এই যে এআই থেকে জেনারেট করা হচ্ছে টেক্সট, এআই থেকে পেপার লিখে ফেলা হচ্ছে, পাবলিশড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে জালিয়াতি নানান কিছু ঘটছে, এবং সেটা ওভারঅল যে রিসার্চের যে হেলথ, সেটার জন্য মোটেও ভালো না। ঠিক কথাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এখন আমাদের সেই টেকনোলজি আছে যেটার মাধ্যমে এআই এর এই অপব্যবহারগুলো আমরা রুখে দিতে পারি, সেটা যেরকম আরেকটা ঠিক। আরেকটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হয় যে, আমি আগেও বললাম, লাস্টেও এই নোটেই শেষ করলাম, যে ম্যান এবং মেশিনের যে রিলেশনশিপটা, সেটা রিডিফাইন্ড হয়ে গেছে আজকে। আজকে তুমি এআই কে ছাড়া জীবনকে ভাবতে পারবে না। আমরা যদি মনে করি কালকে, অপেক্ষা করি যে একটা সময় যেন ভাবতো কম্পিউটার তুলে দাও, কম্পিউটারকে ঢুকতে দিলে মানুষ বেকার হয়ে যাবে, এবং সেটা যে কতখানি মানে গর্ধবের মতো ভাবনা ছিল, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আজকেও একইভাবে যদি আমরা এআই ছাড়া আমাদের জীবন ভাবি, তাহলে ভাবতেই পারবো না, কারণ এআই যত সহজ করেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইউনাইটেড স্টেটসে এই এক্সপেরিমেন্ট বার কয়েক হয়েছে, সেটা হচ্ছে এআই ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে 20,000 ফোন কলস করা হয়েছে এই ইলেকশনে, যে ইলেকশন চলছে, যেটা আমরা ম্যানুয়ালি কি করতে কখনো ভাবতে পারি? একই সঙ্গে এআই ব্যবহার করে 1,00,000 ইমেল পাঠানো সম্ভব। 1,00,000। আমি একটা একটা ইমেল আমাকে ম্যানুয়ালি করতে গেলে কতবার লিখতে হবে, এআই এর মাধ্যমে আমি করতে পারছি। এআই এর মাধ্যমে আমাদের যে ইমাজিনেশন গুলো, সেই ইমাজিনেশন গুলোকে আমরা ইমিডিয়েটলি রূপ দিতে পারি।
আমি একটা কিছু ভাবছি যেটা বাস্তবিক কোনো এক্সাম্পল পাওয়া যায় না, আমি সেটাকে মডেলিং করার চেষ্টা করছি। আমি ইমিডিয়েটলি সে প্রেডিক্টিভ মডেলিং করে ফেলতে পারবো, তার ছবি আঁকতে পারবো। আমি প্লুটোকে ভাবছি এখান থেকে, যে প্লুটো এই এই বৈশিষ্ট্যগুলোর তথ্য আমি জানতে পেরেছি, আমি এআই ব্যবহার করে ইমিডিয়েটলি প্লুটোর একটা ছবি তৈরি করে ফেলতে পারবো। আমি একটা রিসার্চ ডিজাইন বানাতে পারবো, মানে চমৎকার গতিতে। আমি 10-15 মিনিটে একটা রিসার্চ ডিজাইন বানাতে পারবো, যেটা আমার 6 মাস লাগবে প্রপারলি রিসার্চ ডিজাইন তৈরি করতে। ফলে এই যে মেশিন লার্নিং টেকনোলজি, আমি এতগুলো পদ্ধতি শেখালাম বা বললাম, সেটার মধ্যে দিয়ে যেটা করতে পারি যে সময়কে শুধু বাঁচাই না, সেটা এমন রেভলিউশনারি ওয়েতে বাঁচায় যেটা আমরা কল্পনার বাইরে। আমাদের যেটা মানে কি বলবো, ভগ্নাংশেরও কম সময়ের মধ্যে একটা কাজকে পারফর্ম করা সম্ভব এআই ব্যবহার করে। ফলে এআই এর দুর্ব্যবহার আছে, সব টেকনোলজির দুর্ব্যবহার আছে। তার যেরকম বন্দুক প্রাইমারিলি তৈরি করা হয়েছে মানুষকে প্রোটেক্ট করার জন্য, সেই বন্দুক দিয়ে গুলি করে মানুষকে মারা হয়। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে যেটা চলছে। ফলে এআই যে আমাদের ইনোভেশন হয়েছে, সেখানে যেরকম আমরা নিউক্লিয়ার বম জানি, আমরা ওই যে ওপেন হেইমার সিনেমাটা বেরিয়েছে, আমরা নিউক্লিয়ার বমের ক্ষেত্রে নিউক্লিয়ার বম দিয়ে দুটো কাজই করা সম্ভব, খারাপও করা সম্ভব, ভালোও করা সম্ভব। সেই জন্যই তো আমি বললাম বারবার, রিসার্চ এথিক্স খুব ইম্পর্টেন্ট। এআই আমাদের তৈরি করেছে কাজ সহজ করার জন্য। আমাদের পজিটিভলি বিষয়টাকে ভাবতে হবে, পজিটিভলি বিষয়টাকে চ্যানেলাইজ করতে হবে। আমাদের যে সমস্ত প্ল্যাটফর্মস গুলো রয়েছে, মডিউলস গুলো রয়েছে মেশিন লার্নিং এর, সেগুলোকে, এই যে আমি একটু আগেই চার্ট দেখাচ্ছিলাম নিফটির, এই চার্টটা যদি কেউ এই মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে, আমরা জানি যে শেয়ার মার্কেট প্রচুর লোক, হাজার হাজার মানুষ লস করে যায়। কিন্তু আমি হাতে কলমে দেখিয়ে দিলাম তোমাদের সামনে, যদি কেউ মেশিন লার্নিং ব্যবহার করে ট্রেডিং করে, সে লস করতেই পারে না। ওই যে হবে লস, কখন হবে, যে দেখালাম আজকে, যেরকম দুম করে একটা নিউজ এসেছে তখন হয়েছে, নিউজ বেসড, তো সেটা আবার প্রফিট হয়ে যাবে তার। কিন্তু কজন জানে সেই মেশিন লার্নিংটাকে ব্যবহার করতে, এবং সে মিনিং, এই যে যে আমি করলাম, কেউ যদি ভাবলো স্যার তো খুব করেছে, আমিও বাড়িতে গিয়ে ইউটিউবের ভিডিও দেখে বানিয়ে নিই, তুমি পারবে না করতে। ভিডিও আছে, দেখে তুমি করেও ফেলবে, সিগন্যালও দেবে, ভুল হবে, কারণ তার একটা মেজারমেন্ট আছে। আমার যে চার্টটা আমি দেখিয়েছি, আমি আমার অ্যাকর্ডিংলি করে নিয়েছি। অ্যালগোরিথমের যে ফর্মুলা, সেখানে আমি ম্যানুয়াল ইন্টারভেনশন করেছি, সেই ইন্টারভেনশনটা তো তোমায় জানতে হবে। তোমার সঠিক লোকের কাছে যেতে হবে যে এআই জানে, মানে মেশিন লার্নিং জানে। মুশকিল হচ্ছে সোশ্যাল সায়েন্সে হাতে গোনা লোকের থেকেও কম লোক মেশিন লার্নিং জানে বা সেই টেকনোলজি সম্বন্ধে খোঁজ খবর রাখে, এবং সেটা নিয়ে একটাও পেপার এই মুহূর্তে খুঁজে দেখানো যাবে না যেখানে মেশিন লার্নিং ব্যবহার করে সোশ্যাল সায়েন্সের একটা বিশাল বিশাল বড় রিসার্চ সামনে এসেছে। তো ফলে এগুলো ইভলভিং টেকনোলজি, এগুলোকে সময় দিতে হবে। এবং সমাজবিজ্ঞান, আমাদের সমাজবিজ্ঞানে বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের গোলমাল হচ্ছে আমরা ধীর স্থির আর কি, আমরা ধীরে ধীরে নিই সবকিছুকে, আমরা দুম করে ঝাঁপিয়ে পড়ি না, উইচ ইজ গুড। কিন্তু এখন সময় এসে গেছে যেখানে যদি একটু ভিশনারি হও, তুমি বুঝতে পারবে যে কনভেনশনাল টেকনিকগুলোর সময় শেষ, ইটস অল ওভার। তুমি ওই কবর থেকে আবার নতুন করে জেগে উঠবে না তারা, ইটস অলরেডি ডেড। এখন আমাকে আগের দিকে ভাবতে হবে, সামনের দিকে ভাবতে হবে, সামনে কি আসছে, আগামী 10 বছর পরে আমার রেলিভেন্স কি থাকবে সেটা ভাবতে হবে, রাইট? হাউ আর মেশিন লার্নিং ইউজড ইন প্রেডিক্টিভ অ্যানালিসিস, আমি দেখিয়ে দিয়েছি এটা করে। যদি ইফ ইউ রিমেম্বার ইট, when I was showing that nifty chart, and it is the, as I mentioned then, that this is the most dynamic data and volatile data. In fact, in such kind of with such kind of volatile data, still we can effectively predict. And there were two signals, one was a red arrow and second was a green arrow, and with those arrows I wanted to, you know, flag the prediction. So I wanted to indicate the prediction. So with the machine learning technology, in that chart I tried to show how we are predicting the behavior of the dynamic data. So this is the way, right? This is the way. Now we have different modules, like I have a massive election data, 2024's election data, 2019 election data, which is confidential, I can't show you here.
the data which was available in public domain, I showed it already. এবং that is the most dynamic, most volatile data that I have shown you, যেটা দেখিয়েছি। এর থেকে volatile তো আর কিছু নয়, মার্কেটে উঠছে করছে, সেখানে আমরা প্রেডিকশন করছি। So now just think about elections with same technology. If we have election data, which I have, নেক্সট ইলেকশনের সময় যখন আমি এক্সিট পোলের এটা যেটা প্ল্যান করেছি করব, তখন দেখতে পাবে যে মেশিন লার্নিং ব্যবহার করে কি সাংঘাতিক প্রেডিকশন দেওয়া যায়, কত ক্লোজ প্রেডিকশন দেওয়া যায়। এই যে ফেলিয়ার গুলো হচ্ছে এক্সিট পোলের, সেই ফেলিয়ার গুলো আর কিন্তু সেখানে সম্ভাবনা ভীষণভাবে কমে যাবে। অ্যাবসলিউটলি অ্যাকিউরেট না হলেও খুব ক্লোজ, মানে ইট উইল বি ভেরি ভেরি ক্লোজ। কারণ আমি এক্সপেরিমেন্টটা করছি অলরেডি, আই এম গোয়িং থ্রু দ্যাট এক্সপেরিমেন্ট ফেজ। ওকে, তো আমি অলরেডি দেখিয়েছি, এটা নতুন করে বলার কি কি আছে, আবার করে দেখাতে হবে, খুললে তাহলে ওখান থেকে কেমন করে কাজ করেছে। ওই অংশটাকে মিস করে গেলে আবার করে একবার দেখে নিও। Any more questions? এআই কি আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে দিচ্ছে? এ তো সাংঘাতিক প্রশ্ন, এর কি উত্তর হবে আমি জানি না। কারণ আমি তো পলিটিক্যাল সায়েন্স চর্চা করে ব্রেনের কার্যক্ষমতা কমাচ্ছে কিনা এটা বলা মুশকিল। তবে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, কিছুটা লোড তো কমাচ্ছে অবশ্যই। আমাদের পরীক্ষা ব্যবস্থা এতদিন কি ছিল, সেটা হচ্ছে মেমোরি বেসড। আমরা মুখস্থ করতাম এবং পরীক্ষা গিয়ে লিখতাম, স্কুলে অন্তত। তারপরে বুঝে লেখা শুরু করতাম অনেক পরে, কলেজ ইউনিভার্সিটিতে এসে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এখন আমাদের এনইপিও যদি আমরা দেখি, নিউ এডুকেশন পলিসিও কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মেমোরি বেসড এডুকেশন সিস্টেম, মেমোরি বেসড অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে সরিয়ে দেওয়া। এখন উইথ বুক এক্সামিনেশনের কথাও ভাবা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়ুক এবং আমাদের এই মেমোরাইজ করার ব্যাপারটা চলে যাক। তার কারণ কি, উই হ্যাভ টেকনোলজি টু মেমোরাইজ ফর আস। আমাদের আজকে এত ডেটা মাথায় স্টোর করার তো কিছু নেই, মাথাকে খালি রাখো, মাথাকে অ্যানালিসিসের কাজ করতে দাও। এবং ডেটার জন্য তো আমার কম্পিউটার আছে, ডেটার জন্য আমার চিপ আছে, ডেটার জন্য আমার বিভিন্ন ডিভাইস আছে, আমার টেকনোলজিক্যাল পার্টনার গুলো রয়েছে, মানে টেকনোলজি পার্টনার গুলো রয়েছে, যেটা আমি বললাম মেশিন, বিভিন্ন মেশিনস রয়েছে যেগুলো মনে করার জন্য। ফলে ব্রেনের লোড হালকা করে দিচ্ছে, এটা ঠিক কথাই। কার্যক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এটা আমি বিশ্বাস করি না এখন অবধি, যদিও আমি ডাক্তার নই ব্রেনের যে বলতে পারে এটাকে পরিষ্কার করে। কারণ হ্যাঁ, মেমোরিরও প্রয়োজন আছে, ব্রেন সেভাবে ফাংশন করে, কিন্তু আমার মনে হয় ব্রেনের যে ডাইমেনশন, ফাংশনিং এর যে ডাইমেনশন, সেটাকে কিছুটা চেঞ্জ করার, এটা হাইপোথিসিস, কিন্তু এটা টেস্ট নয়, টেস্টেড নয়, এটা যে ঠিক বলছি তাও আমি জানি না। তো আমার যেটা মনে হয় ডাইমেনশন, আমাদের আলো মানে ভাবনার ডাইমেনশনটাকে বদলে দিচ্ছে অবশ্যই। কারণ আমরা যদি আমাদের ক্লাসে বলে দেওয়া হতো যে এত কষ্ট করে মুখস্থ করে আসতে হবে না, ছোটবেলায় স্কুলে আমরা তো ধরো নিউটনস ল মুখস্থ করে যেতাম বাড়িতে, সেই 3টে ল মুখস্থ করে আমরা যাবো না এখন, মুখস্থ করার দরকার নেই, তার অ্যানালিসিসটা জানা থাকলেই হবে। অর্থাৎ আমি একটা জিনিসকে, যেরকম আমার মনে আছে যখন আমরা নেট পরীক্ষা দিতাম তখন আমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া হতো, সেই প্যারাগ্রাফটাকে উপরে আবার কোয়েশ্চেন্স থাকতো, সেগুলো আবার লিখতে হতো উত্তরগুলো। তো সেইটা অ্যানালিটিক্যাল এবিলিটিকে বোঝায়, কারণ অলরেডি দ্য ফ্যাক্ট ইজ গিভেন এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন্স, তোমাকে এবার উত্তরগুলো দিতে হবে। তো ব্রেনের যে ফাংশনিং, তার তো ডিফারেন্ট ডাইমেনশনস আছে। ব্রেন বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ভাবে ফাংশন করে। তার কিছু ডেসক্রিপটিভ ফাংশনিং আছে, অ্যানালিটিক্যাল ফাংশনিং আছে, এক্সপ্ল্যানেটরি ফাংশনিং আছে, এক্সপ্লোরেটিভ ফাংশনিং আছে। তো ব্রেনের মাল্টি, মানে ব্রেন একটা মারাত্মক জিনিস। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়ে ব্রেনের তখন যখন, মানে এটাও আমি কনফার্ম নই, তাও বলছি আমার মনে হয়, আমার নিজের ক্ষেত্রে তো হয়, আমি অ্যানালিসিসটা তত ভালো করতে পারি যত মাথাটা ঠান্ডা থাকে এবং ফাঁকা থাকে। তো আমার মেমোরির লোডটা, এই যে একেবারে লোডেড মেমোরি, সেটাকে কমানো আমার মনে হয় এটা ব্রেনের পক্ষেও ভালো, ওটা মন্দ না। তবে গোলমাল একটা আছে, আমি যদি একেবারে মেমোরি শূন্য অবস্থায় চলে যাই, ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাই, যেটা চীনে গিয়ে হয়, আমার মনে আছে অভিজ্ঞতা, যে চীনে গিয়ে তোমার ফোনে গুগল কাজ করে না। এখন তোমার যদি সব ফটো টোটো ইত্যাদি গুগল ফটোজে থাকে, ইমেল ইত্যাদি, তুমি ওখানে গিয়ে কি করবে? তোমার নিজের ফোন নাম্বার ছাড়া হয়তো কারোর ফোন নাম্বারই মনে নেই, তুমি ওখানে গিয়ে কি গোলমাল করবে? সো বেসিক, আবার মানে ডিপেন্ডেন্সটা যদি টু মাচ হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের ব্রেনের ফাংশনিং এর ক্ষেত্রে গোলমাল করে। তো সেই ওয়েতে হয়তো তাই, কিন্তু অ্যানালিটিক্যালি
ব্রেন আরো ভালো ফাংশনিং করতেই পারে যখন তোমার মাথায় লোডটা একটু কম হয়। থ্যাংক ইউ নেক্সট। স্যার। আর সেরকম কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আম, অনেক ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আহ, আজকে যারা আলোচনা শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর হয়েছে আলোচনাটা। তো সকলকে অনুরোধ করব আলোচনাটা বারবার আপনারা দেখবেন। খুব ভালো লাগবে আলোচনাটা। আহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। শুভ। সকলকে শুভরাত্রি।